আমেরিকার বিখ্যাত এবং ব্যয়বহুল হসপিটাল জেরুজালেম সিস্টার্স। সেখানে চেক আপে এসেছেন মিস ক্যারেন ট্যান্ডি। তার ঘাড়ের কাছে একটি পেপার ওয়েটের সাইজের টিউমার। ডাক্তার ম্যাকভি জিজ্ঞেস করলেন, কতদিন আগে এই টিউমারটা হয়েছে? ক্যারেন বললেন, মঙ্গলবার, মাত্র 2 দিন আগেই। দেখলাম ঘাড়ের কাছে একটি ছোট্ট শিমের দানার মতো। আর আজ শুক্রবার, আজ এই অবস্থা হয়েছে। ডাক্তার ম্যাকভি দেখলেন মাঝে মাঝে টিউমারটি নাড়াচাড়াও করে। তিনি ডেকে পাঠালেন ডক্টর হিউজকে, যিনি বিখ্যাত টিউমার বিশেষজ্ঞ। দুজনে পরীক্ষা করে যা দেখলেন, চোখ কপালে উঠল তাতে। কি দেখলেন দুজনে? নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব গ্রাহাম মাস্টারটনের বিখ্যাত হরর নভেল দ্য ম্যানিটু। আমি আপনাদের কাছে পড়ে শোনাব। শুরু করি। ম্যানিটু। পূর্বাভাস। ঝনঝন শব্দে বেজে উঠল টেলিফোন। মুখ না তুলেই ডেস্কে রিসিভারে হাত বাড়ালেন ডক্টর হিউজ। হাতটা এগিয়ে গেল কাগজের তারা, কালির বোতল, গত হপ্তার পুরনো খবরের কাগজ আর ফেলে দেওয়া স্যান্ডউইচের প্যাকেটের মধ্য দিয়ে। স্পর্শ পেল রিসিভারের। কানে রিসিভার ঠেকালেন ডক্টর হিউজ, চেহারায় বিরক্তি। ডক্টর হিউজ, ম্যাকভি বলছি। তো আমি দুঃখিত ডক্টর ম্যাকভি, এই মুহূর্তে খুব ব্যস্ত আছি। আপনাকে কাজের সময় বিরক্ত করতে চাইনি মিস্টার হিউজ। আমার কাছে এক পেশেন্ট এসেছে। ওর শারীরিক অবস্থার কথা শুনলে রোগিণীকে হয়তো একবার দেখার ইচ্ছে হতে পারে আপনার। নাক টানলেন ডক্টর হিউজ। চোখ থেকে খুলে নিলেন রিমলেস গ্লাস। কি অবস্থা জিজ্ঞেস করলেন তিনি। শুনুন ডক্টর ম্যাকভি, আমার কাঁধে পাহাড় সমান কাজের বোঝা এই মুহূর্তে। ডক্টর ম্যাকভি সহজে হাল ছাড়ার পাত্র নন। বললেন, কিন্তু কেসটা আপনাকে সত্যিই আগ্রহী করে তুলবেন। আমার রোগিণীর টিউমার হয়েছে। তাতে হলোটা কি? টিউমারটা তার ঘাড়ের ওপর। মেয়েটি ককেশিয়ান, বয়স 23। তার আগে কখনো টিউমার হয়নি, বিনাইন কিংবা ম্যালিগন্যান্ট কোনোটাই নয়। আর টিউমারটা নাড়াচাড়া করছে, জানালেন ডক্টর ম্যাকভি। দেখলে মনে হয় চামড়ার নিচে জ্যান্ত কিছু একটা নড়ে চড়ে বেড়াচ্ছে। বলপেন দিয়ে কাগজে আঁকিবুকি কাটছিলেন ডক্টর হিউজেস। কথাটা শুনে কপালে ভাঁজ পড়লাম। জিজ্ঞাসা করলেন, এক্স-রে রিপোর্ট কি বলে? 20 মিনিটের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। প্যালপিটেশন অন্য 8-10টা টিউমারের মতোই দেখতে, পার্থক্য কেবল এটা মোচড় খায়। আপনি পরীক্ষা করে দেখেছেন? স্রেফ ইনফেকশনও তো হতে পারে। এক্স-রে রিপোর্ট কি বলে আগে দেখি। কলমের পিছন দিকটা মুখে পুরে অন্যমনস্কভাবে চিবোতে লাগলেন ডক্টর হিউজ। চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়া বইগুলোর কথা মনে করার চেষ্টা করছেন। ওসব বইতে এই ধরনের কোনো কেস নিয়ে কি কিছু লেখা ছিল, কিংবা জ্যান্ত টিউমারের সঙ্গে সম্পর্কিত কোনো প্রবন্ধ? কিন্তু এই মুহূর্তে তো কীরকম কিছু মনে পড়ছে না। ডক্টর হিউজ, হ্যাঁ শুনছি, আচ্ছা আমি আসছি। ফোন রেখে চেহারে হেলান দিলেন ডক্টর হিউজ। হাত দিয়ে চোখ ঘষছেন। আজ সেন্ট ভ্যালেন্টাইন ডে। বাইরে ইয়র্ক মহানগরীর রাস্তায় তাপমাত্রা নেমে এসেছে -8 ডিগ্রি সেন্টিগ্রেড। মাটিতে 6 ইঞ্চি পুরো বরফ। আকাশের রং ধাতব বর্ণ, থমথমে। রাস্তায় গাড়ি আর গাড়ি। সিস্টার্স অব জেরুজালেম হাসপাতালের 18 তলার ওপর দিয়ে শহরটাকে অদ্ভুত এবং আলোকোজ্জ্বল লাগছে। হিটিং সিস্টেমে বোধহয় কোনো সমস্যা হয়েছে।
ঘর ঠিকমতো গরম হচ্ছে না। ডক্টর হিউজ গায়ে ওভারকোট চড়ালেন। তার বয়স 40, খাড়া নাক, ডগাটা স্ক্যালপলের মতো ছুচালো, মাথা ভর্তি এলোমেলো বাদামি চুল। তাকে অটো মেকানিকের মতো দেখাচ্ছে। দেখে বোঝার জো নেই যে এই মানুষটি দেশের সবচেয়ে বড় টিউমার বিশেষজ্ঞ। দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো মোটা সোটা সাদা চুলের এক মহিলা, চোখে চশমা, তার এক হাতে এক গাদা কাগজপত্র, অন্য হাতে কফির কাপ। আর খানিকটা পেপার ওয়ার্ক বাকি আছে ডক্টর হিউজ, আপনার জন্য কফিও এনেছে, শরীরটা চাঙ্গা লাগবে। ধন্যবাদ মেরি। মহিলার নিয়ে আসা নতুন ফাইল খুললেন ডাক্তার। আবার নাক টানলেন। গুড গড, এই জিনিসে চোখ বুলিয়েছো তুমি? আমি একজন কনসালট্যান্ট, ফাইলিং ক্লার্ক নই। শোনো, এগুলো রিজওয়ের টেবিলে রেখে এসো। সে পেপার ওয়ার্ক খুব পছন্দ করে, নিজের গায়ের চামড়ার থেকেও তার পছন্দ কাগজপত্র। কাঁধ ঝাঁকালো মেরি। ডক্টর রিজয় এগুলো আপনার কাছে পাঠিয়ে দিলেন। চেয়ার ছাড়লেন ডক্টর হিউজেস। ওভারকোটে এ মুহূর্তে তাকে দেখাচ্ছে দ্য গোল্ড রাশের চার্লি চ্যাপলিনের মতো। তিনি হতাশ চেহারা নিয়ে ফাইলে আঙুল দিয়ে ঠোক্কর দিলেন। ওটার আঘাতে ধরাশায়ী হলো হিউজের মায়ের পাঠানো ভ্যালেন্টাইন কার্ডখানা। ঠিক আছে, পরে ফাইল লিখবক্ষণ। আমি এখন নিচে যাচ্ছি ডক্টর ম্যাকফির সাথে দেখা করতে। তার এক পেশেন্ট এসেছে, আমাকে অনুরোধ করেছে পেশেন্টকে যেন একবার দেখে দিই। ফিরতে দেরি হবে ডক্টর? জিজ্ঞেস করলো মেরে। 4:30 আপনার একটা মিটিং আছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সহকারীর দিকে তাকালেন ডক্টর হিউজ, যেন মহিলাকে চিনতে পারছেন না। দেরি মনে হয় না, দেরি হবে, শেষ হলেই চলে আসব। অফিস থেকে বেরিয়ে নিয়ন বাতির আলোয় উজ্জ্বল করিডরে পা রাখলেন ডক্টর হিউজেস। সিস্টার অফ জেরুজালেম অত্যন্ত ব্যয়বহুল একটি প্রাইভেট হাসপাতাল। এ হাসপাতালের করিডরে কখনো কার্বলিক কিংবা ক্লোরোফর্মের গন্ধ ভেসে বেড়ায় না। করিডোরে পুরু লাল কার্পেট বিছানো, প্রতিটি কিনারে তাজা ফুলের ফ্লাওয়ার ভাস সাজানো। হাসপাতাল নয়, দেখলে মনে হয় এটি একটি হোটেল, যেখানে মধ্যবয়স্ক এক্সিকিউটিভরা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে ফুর্তি করতে আসে। ডক্টর হিউজ এলিভেটরে ঢুকে 15 তলার বোতাম টিপলেন। তাকালেন এলিভেটরের আয়নায়। নিজের রোগীদের চেয়েও তাকে বেশি অসুস্থ লাগছে। আসলে তার ছুটি নেওয়া উচিত। মা তাকে ফ্লোরিডা যেতে বলেছেন। বোন থাকে সানডিয়েগোতে, ওখানেও যাওয়া যায়। এলিভেটর এসে থামল 15 তলায়। খুলে গেল দরজা। হিউজ এলিভেটর থেকে বেরিয়ে এলেন। সুইং ডোর ঠেলে প্রবেশ করলেন ডক্টর ম্যাকভির কেবিন। ডক্টর ম্যাকভি প্রায় তার সমবয়সী, বেটে, শক্ত, পেশিবহুল শরীর। সাদা কোটটা গায়ে টাইট হয়, মুখটা প্রকাণ্ড, চাঁদের মতো গোল, তাতে অসংখ্য বুটি দাগ। নাকটা ভোঁতা। একসময় হাসপাতাল দলের হয়ে ফুটবল খেলতেন, কিন্তু হাঁটুর মালাই চাকিতে ব্যথা পাবার পরে খেলা ছেড়ে দিয়েছেন। আজকাল একটু খুঁড়িয়ে হাঁটেন। আপনি এসেছেন, খুব খুশি হয়েছি, হাসলেন ডক্টর ম্যাকফি। এটা সত্যি একটা অদ্ভুত কেস, আর এই কেস আপনারই দেখা উচিত, কারণ আপনি হলেন বিশ্বের সব থেকে বড় টিউমার এক্সপার্ট। হে ব্যাপারে আমার সন্দেহ আছে, বললেন ডক্টর হিউজ। তবু প্রশংসার জন্য ধন্যবাদ। ডক্টর ম্যাকফি কানের ফুটোয় আঙুল ঢুকিয়ে চুলকোতে চুলকোতে বললেন, এক্স-রে রিপোর্ট অল্পক্ষণের মধ্যেই পেয়ে যাব, তবে কি করব বুঝতে পারছিলাম না। পেশেন্টকে একবার দেখা যায়? জিজ্ঞেস করলেন হিউজ। নিশ্চয়ই, রোগিণী আমার ওয়েটিং রুমে বসে আছে। আপনি বরং ওভারকোটটা এখানে খুলে রাখুন, নইলে আমার পেশেন্ট দেখলে ভাববে আমি রাস্তা থেকে আপনাকে তুলে এনেছি। ডক্টর হিউজ তার শ্রীহীন কালো কোটটা র্যাঙ্কে ঝোলালেন,
তারপর ডক্টর ম্যাকভির পেছন পেছন ঝলমলে ওয়েটিং রুমে ঢুকলেন। ঘর সাজানো আর্মচেয়ার, পত্রিকা, ফুল আর সুদৃশ্য একটি অ্যাকোরিয়াম দিয়ে। ভেনেশিয়ান ব্লাইন্ডের ফাঁক দিয়ে ডক্টর হিউজ বিকেলের মুখ গোমরা আকাশের তুষারপাতও দেখলেন। ঘরের এক কোণে বসে এক হারা গরনের কালো চুলের একটি মেয়ে টাইমস পড়ছে, লাবণ্যময়ী এবং সুশ্রী, পরনে কফি রঙা সাধারণ একটি ড্রেস। সে যে নার্ভাস হয়ে আছে বোঝা যায় অ্যাস্ট্রে বোঝাই আধ পোড়া সিগারেট দেখে। ঘর ভর্তি হয়ে আছে সিগারেটের ধোঁয়ায়। মিস ক্যারেন ট্যান্ডি, বলেন ডক্টর ম্যাকভি। ইনি ডক্টর হিউজ। ডক্টর হিউজ টিউমার বিশেষজ্ঞ। আপনাকে উনি একবার পরীক্ষা করে দেখতে চাইছেন। ক্যারেন ট্যান্ডি পত্রিকাটি টেবিলে নামিয়ে রেখে হাসল। শিওর? নিউ ইংল্যান্ডের অ্যাকসেন্টে বলল সে। অভিজাত পরিবারের মেয়ে, অনুমান করলেন ডক্টর হিউজ, এবং নিশ্চয়ই পয়সাওয়ালা। অবশ্য বড় লোক না হলে সিস্টার্স অব জেরুজালেমে চিকিৎসা করার কথা ভাবাও যায় না। একটু সামনে ঝুঁকে আসুন তো, বললেন ডক্টর হিউজ। সামনে ঝুঁকল ক্যারেন। ওর ঘাড়ের পেছনের চুলগুলো উঁচু করে ধরলেন ডাক্তার। ঘাড়ের ঠিক গর্তের মধ্যে ফুলে রয়েছে গোলাকার একটি মাংসপিণ্ড এবং আয়তনে কাঁচের পেপারওয়েটের সমান। দেখতে স্বাভাবিক টিউমারের মতোই লাগছে। কতদিন ধরে টিউমারটা আছে? 2-3 দিন হলো, জবাব দিল ক্যারেন। ওটা আকারে বাড়ছে দেখেই আমি ডাক্তার ম্যাকভির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছি ক্যান্সার ট্যান্সার হলো কি না। ডক্টর হিউজ তাকালেন ডক্টর ম্যাকভির দিকে। ভুরু কুঁচকে গেছে তার। 2-3 দিন? আপনি শিওর? হ্যাঁ, বলল মিস ট্যান্ডি। আজ তো শুক্রবার। আমি মঙ্গলবার সকালে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার টিউমার হয়েছে। ডক্টর হিউজ হাত দিয়ে মৃদু চাপ দিলেন টিউমারের গায়ে। শক্ত, তবে নড়াচড়া করল না টিউমার। ব্যথা লাগে? জানতে চাইলেন তিনি। সুরসুরে লাগে শুধু। ডক্টর ম্যাকভিও বললেন, আমি টিউমারে হাত দেওয়ার সময় ওই একই কথা বলেছে। মিস ট্যান্ডির চুল ছেড়ে দিলেন ডক্টর হিউজ। ওকে সোজা হয়ে বসতে বললেন। একটা আর্মচেয়ার টেনে নিলেন তিনি। পকেট থেকে এক টুকরো কাগজ বের করলেন। চেয়ারে কাগজ রেখে ক্যারেনের সঙ্গে কথা বলতে বলতে নোট নিলেন। টিউমারটা যখন দেখলেন তখন কত বড় ছিল ওটা? খুব ছোট, শিমের বিচির মতো। ওটা কি সারাক্ষণ বড় হচ্ছিল নাকি বিশেষ সময়? শুধু রাতের বেলা বড় হয়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওটা বড় হয়ে গেছে। ডক্টর হিউজ দ্রুত নোট নিচ্ছেন। স্বাভাবিক মনে হচ্ছিল কি ব্যাপারটা? ওটাকে কি এখন টের পাচ্ছেন? বেশিরভাগ সময় ওটাকে স্বাভাবিক টিউমার বলেই মনে হয়, তবে মাঝে মাঝে মনে হয় ওটা নাড়াচাড়া করছে। মেয়েটির গাঢ় কালো চোখে ভয়ের চেয়েও বেশি কিছু ফুটল। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নিশ্চল হয়ে যায়। কবার ঘটেছে এরকম? দিনে 4-5 বার। ডক্টর হিউজ আরও কিছু নোট নিলেন। ঠোঁট কামড়াচ্ছেন। মিস ট্যান্ডি, গত কয়েকদিনে আপনার স্বাস্থ্যের কোনো অবনতি হয়েছে? না, শুধু একটু ক্লান্ত লাগে। রাতে ভালো ঘুমও হয় না, তবে শরীরের ওজন কমেনি বা অন্য কোনো পরিবর্তন তো চোখে পড়েনি। ডক্টর হিউজ আরও কিছু নোট নিলেন কাগজে। তারপর একবার ওতে চোখ বুলালেন। আপনার ধূমপানের অভ্যাস কীরকম? দিনে আধ প্যাকেটের বেশি নয়। আমি খুব একটা সিগারেট খাই না, তবে নার্ভাস লাগছে বলে এখন ঘন ঘন খাচ্ছি। ডক্টর ম্যাকভি জানালেন যে অল্প কদিন আগেই ওর এক্সরে রিপোর্ট করেছে, কোনো সমস্যা নেই। ডক্টর হিউজ প্রশ্ন করলেন, মিস ট্যান্ডি, আপনি একা থাকেন? কোথায় থাকেন? আমার আন্টির সঙ্গে থাকি NT2 স্ট্রিটে। একটা রেকর্ড কোম্পানিতে আছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কাজেই
নিজে ভাষা নিয়ে থাকতাম, কিন্তু বাবা মা বললেন আন্টির সঙ্গে থাকলেই ভালো হবে। আন্টির বয়স 64, খুব ভালো মানুষ, আমরা খুব ভালো আছি। মাথা নামিয়ে ডক্টর হিউজ বললেন, এসব প্রশ্ন করছি বলে কিছু মনে করবেন না মিস স্ট্যান্ডি। এসব প্রশ্ন করবার মানে আশা করি আপনি বুঝতে পারছেন। আপনার আন্টি সুস্থ? আপনাদের অ্যাপার্টমেন্টটি পরিষ্কার পরিচ্ছন্ন? আরশোলা, পচা খাবারের দুর্গন্ধ ইত্যাদি নেই তো ঘরে? প্রায় হেসে ফেলল ক্যারেন। এই প্রথম মেয়েটিকে হাসতে দেখলেন ডক্টর ম্যাকভি। আমার আন্টি একজন ধনী নারী। আমাদের বাসায় একজন ফুল টাইমার ক্লিনার এবং একজন হেল্পিং হ্যান্ড আছে। প্রথমজন ঘর দোর ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে রাখে, দ্বিতীয়জন রান্না করে, এবং আমরা কখনো খাবারের আবর্জনা ঘরে জমিয়ে রাখি না। মাথা দোলালেন ডক্টর হিউজ। বেশ, আপাতত আমার আর কোনো প্রশ্ন নেই। চলুন ডক্টর ম্যাকভি, মিস ড্যান্ডির এক্স রে রিপোর্টটা দেখি। ডক্টর ম্যাকভি ফিরে এলেন দুজনের অফিসে, বসলেন। ডক্টর ম্যাকভি পকেট থেকে একটা চুইংগাম বের করে দাঁতের ফাঁকে ফেললেন। কি বুঝলেন ডক্টর হিউজ? দীর্ঘশ্বাস ফেললেন হিউজ। এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। এই টিউমারটা মাত্র 2-3 দিনে এত বড় হয়ে গেছে। এত কম সময়ে কোনো টিউমারকে এত বড় হতে দেখিনি আমি। তারপর ওটা নাকি আবার নাড়াচাড়াও করে। আপনি ওটাকে নাড়াচাড়া করতে দেখেছেন? দেখেছি, বলেন ডক্টর ম্যাকভি। ঘাড়ের চামড়ার নিচে কিলবিল করছিল। ঘাড় নাড়ার কারণে এরকম হতে পারে কি? তবে এক্স-রে রিপোর্ট না দেখা পর্যন্ত কোনো মন্তব্য করা উচিত হবে না। কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন দুজনে। ডক্টর হিউজ ভাবলেন যে তার শীত শীত লাগছে, কেমন টেনশনও হচ্ছে। কখন বাড়ি ফিরবেন? গতকাল রাত 2টো পর্যন্ত হাসপাতালে থাকতে হয়েছে তাকে। ফাইল আর পরিসংখ্যান নিয়ে ধস্তাধস্তি করেছেন। আজ রাতেও বোধ করি বাড়ি ফিরতে দেরি হবে। নাক টানলেন তিনি। নিজের ক্ষয়ে যাওয়া জুতোর দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। 5-6 মিনিট পরে খুলে গেল অফিসের দরজা। হাতে বাদামি রঙের বড় একখানা খাম নিয়ে ঘরে ঢুকলো রেডিওলজিস্ট। মেয়েটি লম্বা, নিগ্র, খাটো চুল, মুখে হাসির হও নেই। কি দেখলে সেলেনা? খামটা হাতে নিলেন ডক্টর ম্যাকভয়। দেখে কিছুই বুঝতে পারেনি ডক্টর, জানালো সেলেনা। ডক্টর ম্যাকভি খাম খুলে কালো এক্স-রে ক্লিপ বের করে দিয়ে ওটাকে টাঙিয়ে দিলেন। জ্বাললেন বাতি। ক্যারেন ট্যান্ডির মাথার খুলির একটা পাস দেখা যাচ্ছে পেছন থেকে। টিউমারটি বোঝা যাচ্ছে পরিষ্কার বড়সড় একটা কালো পিণ্ড, তবে ভেতরে টিস্যুর বদলে জট পাকিয়ে রয়েছে আরও কিছু টিস্যু এবং হাড়। এদিকটা দেখুন, বললেন ডক্টর ম্যাকভি। মনে হচ্ছে এক ধরনের হাড়ের শিকড় ঘাড়ের সঙ্গে টিউমারকে চেপে ধরে রেখেছে। কিটা বিন্দুমাত্র ধারণা করতে পারছি না। সরল স্বীকারোক্তি ডক্টর হিউজের। এরকম জিনিস জীবনে আমি দেখিনি। এটাকে টিউমার বলেই তো মনে হচ্ছে না। শ্রাগ করলেন ম্যাকভি। ঠিক আছে, বুঝলাম এটা টিউমার নয়। তাহলে এটা কি? এক্স-রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন হিউজ। টিস্যু এবং হাড়গুলো এখনো কোনো আকার পায়নি। তাছাড়া এমনভাবে তালগোল পাকিয়ে রয়েছে যে বোঝা মুশকিল জিনিসটা কি। এখন করণীয় একটাই রয়েছে, আর তা হলো অপারেশন। ওটাকে কেটে বের করে তারপর পরীক্ষা করে দেখবেন। আর যে হারে এই জিনিসটা বেড়ে চলেছে, দ্রুত অপারেশন করাই মঙ্গল। ম্যাকভি ডেস্কে রাখা ফোনের বোতাম টিপলেন। মেরি, শোনো, আমি এখনও ডক্টর ম্যাকভির অফিসে আছি। একটু খোঁজ নিয়ে দেখো তো ডক্টর গিলবার্ট একটা অপারেশন করতে পারবেন কিনা। দ্রুত করতে হবে। হ্যাঁ, টিউমার, ম্যালিগন্যান্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি অপারেশন না করা গেলে সমস্যা হতে পারে। আচ্ছা, রাখলাম, ধন্যবাদ। ম্যালিগন্যান্ট?
কি করে বুঝলে যে ওটা ম্যালিগন্যান্ট? ম্যাকফি জিজ্ঞেস করলেন। যখন বোঝা যাচ্ছে না ক্ষতিকর না ক্ষতিকর নয়, তখন ক্ষতিকর ধরে নিতে আপত্তি কি? বললেন হিউজ। জিনিসটা যে কি যদি জানা যেত, গম্ভীর মুখে বললেন ডক্টর ম্যাকফি। আমি মেডিকেল ডিকশনারি তন্ন তন্ন করে ঘেঁটেও এরকম কিছুর খোঁজ পাইনি। ক্লান্ত ভঙ্গিতে হাসলেন ডক্টর হিউজ। হতে পারে এটা কোনো নতুন রোগ। হুম, হয়তো রোগটার নামকরণ করা হবে আপনার নামে, ম্যাকফি ডিজিজ। দ্রুত বিখ্যাত হয়ে যাবেন। আপনি তো সবসময় বিখ্যাত হতেই চান, তাই না? এই মুহূর্তে আমি যা চাই তা হলো 1 কাপ কফি আর গরম গরম স্যান্ডউইচ। নোবেল প্রাইজ পরে পেলেও চলবে। ফোন বাজল। দ্রুত রিসিভ করলেন ডক্টর হিউজ। ওহ, মেরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো কথা। হ্যাঁ, অসুবিধা নেই। ডক্টর গিলবার্টকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিও। ডাক্তার ফ্রি আছেন জানতে চাইলেন ম্যাকফি। কাল সকাল 10টায় অপারেশন করবেন জানিয়েছেন। যাই, খবরটা মিস স্ট্যান্ডিকে দিয়ে আসি। ওয়েটিং রুমে ফিরে এসে দেখলেন মিস স্ট্যান্ডি আগের জায়গাতেই বসে আছে, হাতে আধ খাওয়া সিগারেট, কোলে খুলে রাখা পত্রিকার পাতায় শূন্য দৃষ্টি, পড়ছেন না। মিস স্ট্যান্ডি, চমক ভাঙল ক্যারানের। হ্যাঁ, বলুন। একটা চেয়ার টেনে নিয়ে ক্যারানের পাশে বসলেন ডক্টর হিউজ। চেহারাটাকে গম্ভীর এবং শক্ত করে তুলতে চাইলেন, কিন্তু তিনি এমন শ্রান্ত, চেহারায় ক্লান্তি ছাড়া কিছুই ফুটল না। শুনুন মিস স্ট্যান্ডি, আমার মনে হচ্ছে আপনার একটা অপারেশন দরকার হবে। পিণ্ডটা দেখে যদিও ভয় পাবার কিছু নেই, তবে যে হারে ওটা বেড়ে চলেছে, ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে বাদ দিতে হবে শরীর থেকে। মাথার পেছনে হাত নিয়ে গেল ক্যারেন। টিউমারটা স্পর্শ করে মাথা ঝাঁকালো। আচ্ছা, আমি বুঝতে পারছি। কাল এখানে সকাল 8টার মধ্যে চলে আসুন। ডক্টর গিলবার্ট আপনার অপারেশন করবেন। উনি খুব ভালো সার্জেন। আপনার মতো টিউমার অপারেশন করা তার কাছে ডাল ভাত। হাসার চেষ্টা করে ক্যারেন। সে আপনাদের দয়া, ধন্যবাদ। হিউজ বললেন, আমাকে ধন্যবাদ দিতে হবে না, কারণ আমি কেবল আমার কর্তব্য পালন করছি। আর আপনার অবস্থা স্বাভাবিক আছে। আর কিছু বলতে চাই না আমি। তবে আমরা যে পেশায় আছি, এখানে অস্বাভাবিক অনেক কিছুই ঘটে। আপনি ঠিক জায়গাতেই এসেছেন। অ্যাস্ট্রেতে সিগারেটের ঘাড় মুচড়ে ভাঙল ক্যারেন। নিজের ব্যক্তিগত জিনিসপত্রগুলো গুছিয়ে নিল। আমার বিশেষ কিছু কি নিয়ে আসার দরকার হবে? ধরুন নাইট ড্রেস বা কম্বল। হাসলেন ডক্টর হিউজ। সঙ্গে একজোড়া চপ্পলও নিয়ে আসবেন। বেশিক্ষণ আপনাকে শুইয়ে রাখবো না বিছানায়। ঠিক আছে, বলল ক্যারেন। হিউজ ওর জন্য ঘরের দরজা খুলে দিলেন। বেরিয়ে গেল ঘর থেকে, পা বাড়ালো এলিভেটরের দিকে। যতক্ষণ মেয়েটিকে দেখা যায়, ওর গমন পথে এক দৃষ্টে তাকিয়ে রইলেন ডাক্তার। করিডোরে ঠায় দাঁড়িয়ে আছেন ডক্টর হিউজ। তার ধ্যান ভাঙালেন ডক্টর ম্যাকফি। ডক্টর হিউজ, বলুন, একটু ভিতরে আসুন, জিনিসটা একবার দেখে যান। তিনি ক্লান্ত পায়ে ডক্টর ম্যাকভিকে অনুসরণ করে তার অফিসে ঢুকলেন। তিনি যখন ক্যারেনের সঙ্গে কথা বলছিলেন, ওই সময় ডক্টর ম্যাকভি মেডিকেল রেফারেন্স বই ঘেঁটে দেখেছেন। তার ডেস্কের সর্বত্র ছড়ানো ছিটানো ডায়াগ্রাম আর এক্সরে প্লেট। কিছু পাওয়া গেল? জানতে চাইলেন ডাক্তার। বুঝতে পারছি না, পুরো ব্যাপারটাই কীরকম হাস্যকর লাগছে। ডক্টর ম্যাকভি ডক্টর হিউজের হাতে ভারী একটি টেক্সট বই তুলে দিলেন। একটা পৃষ্ঠা খুলে দেখালেন।
পৃষ্ঠা ভর্তি নানান চার্ট এবং ডায়াগ্রাম। কপালে ভাঁজ পড়ল ডক্টর হিউজের। সতর্কতার সঙ্গে ওগুলো পরীক্ষা করলেন। তারপর লাইট বক্সের কাছে গিয়ে আবার উঁকি দিলেন মিস ট্যান্ডির এক্স-রে ছবিতে। আশ্চর্য তো, মন্তব্য করলেন তিনি। কোমরে হাত রেখে দাঁড়ানো ডক্টর ম্যাকভি মন্তব্য শুনে সায় দেওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালেন। ঠিকই বলেছেন, খুবই অদ্ভুত, কিন্তু নিশ্চয়ই স্বীকার করবেন জিনিসটা অনেকটা ওরকম দেখতে। বই বন্ধ করলেন ডক্টর হিউজ। বললেন, যদি আপনার কথা সত্যি হয় তাহলে মাত্র 2 দিনের মধ্যে? যদি এরকম কাণ্ড ঘটা অস্বাভাবিক না হয় তাহলে অন্য সব কিছু ঘটাও স্বাভাবিক। হাসপাতালের 15 তলায় নিজেদের অফিসে শুকনো মুখে এক্স-রের দিকে তাকিয়ে চুপ করে রইলেন 2 ডাক্তার। বুঝতে পারছেন না কি করবেন। এটা কোনো ভেলকি নয় তো? অবশেষে নীরবতা ভঙ্গ করলেন ডক্টর ম্যাকভি। ডানে বামে মাথা নাড়লেন ডক্টর হিউজ। এটা কোনো ভেলকি নয়। কেন এটা ভেলকি হতে যাবে? কিসের জন্য? আমি জানি না, তবে লোকে কত রকম ভেলকি দেখাতেই তো পছন্দ করে। এটা যে ভেলকি হতে পারে তার কোনো কারণ দেখাতে পারবেন কি? মুখ বিকৃত করলেন ডক্টর ম্যাকভি। আপনি সত্যি বিশ্বাস করছেন এটা বাস্তব কিছু? জানি না, জবাব দিলেন ডক্টর হিউজ। হয়তোবা এটাই বাস্তব। 10 লাখে হয়তো এটা এরকম ঘটে। আবার বইটি খুললেন তারা। আবারও পরখ করলেন এক্স-রে। মিস ট্যান্ডি টিউমারের সঙ্গে ডায়াগ্রামের যতই তুলনা করলেন ততই খুঁজে পেলেন মিল। ক্লিনিক্যাল গাইনোকোলজির বর্ণনা অনুসারে মিস ক্যারেন ট্যান্ডির ঘাড়ের পিছনে যেটি দেখা যাচ্ছে সেটি একটি মানব ভ্রূণ এবং হিসাব অনুযায়ী ওটার বয়স 8 হপ্তা। এক, আপনি ভাগ্যে বিশ্বাস করেন? জ্যোতিষশাস্ত্রে আস্থা আছে? না থাকলেও অসুবিধে নেই। আপনার যে কোনো সমস্যা হোক, সেটা পারিবারিক কিংবা অফিসিয়াল, আমার কাছে আসুন। $30 বিনিময়ে 15 দিনের গ্যারান্টিতে আপনার যে কোনো সমস্যার সমাধান করে দেব। বিশ্বাস হচ্ছে না? আমার অফিসে একবার আসুনই না। আমি ট্যারট কার্ড দেখে বলে দেব আগামী 7 দিনে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে। পাথরে ভাগ্য ফেরায় শুনেছেন নিশ্চয়। আমার কাছ থেকে পাথর নিয়ে যাবেন, ফিরে যাবে ভাগ্য। কি ভাবছেন ভুল বলছি? বিশ্বাস না হলে আমার মক্কেলদের জিজ্ঞেস করতে পারেন। তাদের শুধু জিজ্ঞেস করবেন, ইনক্রেডিবল হ্যারি আরস্কিন জ্যোতিষী হিসেবে কেমন? তারা যদি আমার প্রশংসা করে আপনার কানের পোকা নড়িয়ে না দেয় তো আমার নাম পাল্টে, শুধু আমার নাম না, আমার বাপের নামও পাল্টে দেবেন। সিস্টার্স অব জেরুজালেম হাসপাতালে যে মুহূর্তে ক্যারেন ট্যান্ডির সঙ্গে কথা বলছিলেন ডক্টর হিউজ এবং ডক্টর ম্যাকভি, ওই মুহূর্তে আমি ট্যারট কার্ড দেখে বলে দিচ্ছিলাম মিসেস উইনকিন্সের আগামী সপ্তাহটা কেমন যাবে। আমরা বসে আছি আমার 10th অ্যাভিনিউর ফ্ল্যাটে, সবুজ টেবিলটিকে ঘিরে। আমার বাসাতেই অফিস। জানলার পর্দা টেনে দেওয়ার ফলে ঘরটি ছায়াময়। ধূপ জ্বলছে। অ্যান্টিক অয়েল ল্যাম্প রহস্যময় ছায়া ফেলেছে দেওয়ালে। মিসেস উইনকিন্সের বয়স 65। কড়া পারফিউমের গন্ধ আসছে পরনে শেয়ালের চামড়ার কোট দিয়ে। তিনি প্রতি শুক্রবার সন্ধ্যায় আসেন আগামী 1 সপ্তাহ কেমন যাবে তা জানার জন্য। আমি ট্যারট কার্ডগুলো সেল্টিক ক্রসে রাখতেই তিনি অস্থির হয়ে উঠলেন।
নাক টেনে আমার দিকে গলা বাড়িয়ে দিলেন আর্মিনের মতো। জানেন তো, আর্মিন এক ধরনের প্রাণী। এদের লোম গরমের সময় বাদামি এবং শীতকালে সাদা হয়ে যায়, যেন শিকারের গন্ধ পেয়েছেন। জানি তিনি ভিতরে ভিতরে কৌতূহলে মরে যাচ্ছেন আমি কার্ডে কি দেখছি তা জানার জন্য। কিন্তু আমি আগে কোনো রকম ইঙ্গিত দিই না, সাসপেন্স জিয়ে রাখি। ভুরু কোঁচকাই, দীর্ঘশ্বাস ফেলি, ঠোঁট কামড়াতে থাকি, এমন ভান দেখায় যেন অদৃশ্য কোনো শক্তির সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। এইটুকু রহস্য করতেই হয়। সাদা মাটাভাবে জবাব দিলে মক্কেলরা আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। শত হলেও $30 মামলা। কিন্তু আর ধৈর্য রাখতে পারলেন না মিসেস উইনকিন্স। শেষ কাঠখানার টেবিলে রাখার পরে সামনে ঝুঁকে এলেন তিনি। জিজ্ঞেস করলেন, কি দেখলেন মিস্টার আর্সকিন? ড্যাডির ব্যাপারে কিছু লেখা আছে? ড্যাডি তার বাবা নয়, স্বামীর ডাকনাম। মোটাসোটা একগুঁয়ে সুপারমার্কেট ম্যানেজার। সারা দিন সিগারেট ফুঁকে চলেছেন, হাত টাত দেখায় একদমই বিশ্বাস নেই। মিসেস উইনকিন্স মুখ ফুটে কখনো কিছু বলেননি, তবুও তার কথা শুনে অনেক আগেই বুঝেছি ড্যাডি কবে পটল তুলবে সেই আগ্রহেই অধীর হয়ে অপেক্ষা করছেন এই বৃদ্ধা। স্বামী মারা গেলেই তার টাকা পয়সা, বিষয় সম্পত্তি সব কিছু তিনি একা ভোগ করতে পারবেন। আমি ট্যারট কার্ডে মনোসংযোগের ভান করলাম। ট্যারট কার্ড দেখা শিখেছি ট্যারট মেড ইজি বই পড়ে। এই বই পড়ে আমার মতো অনেকেই ভবিষ্যৎবাণী করতে পারবে, তবে তারা ভবিষ্যৎবাণী করার স্টাইলটা জানে না। আর আমি যদি খুব ভালোভাবে এটা রপ্ত করে না নিতাম, তাহলে $30 দিয়ে আমার কাছেও কেউ আসতো না। এই দেখুন, কাজের কথা বাদ দিয়ে এতক্ষণ শুধু ভ্যাজর ভ্যাজর করে গেলাম। আসলে হাত দেখার সময় প্রচুর কথা বলতে হয় তো, স্বভাবটা হয়ে গেছে ক্যানভাসারদের মতো। যাকে গৌরচন্দ্রিকা বাদ দিয়ে এবারে তাহলে আসল কাহিনীতে ফিরে আসি। ও হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে কেমন, বয়স কত? কিছুই তো বলা হয়নি। আমার বয়স 42। বাড়ি ওহাইওর ক্লিভল্যান্ডে। উচ্চতা 5 ফুট 10, গায়ের রং ফর্সা, চেহারা খুব একটা খারাপ না, মোটামুটি সুদর্শনই বলা চলে। খাড়া নাক, পাতলা ঠোঁট, উঁচু চোয়াল, তবে বাদামি চুলে পাতলা টাকের আভাস পাচ্ছি। আমি হাত দেখার সময় সবুজ স্যাটিনের একটি আলখাল্লা পরে থাকি, তাতে চাঁদ তারা জ্বলজ্বল করে। মাথায় একটি হ্যাটও থাকে, তাতে লেখা ইনক্রেডিবল হ্যারি আর্সকিন। তবে হ্যাটও পরি কেবল হাত দেখার সময়। কাগজে নিয়মিত আমার যে বিজ্ঞাপনটি ছাপা হয় তাতে লেখা থাকে ইনক্রেডিবল হ্যারি আর্সকিন। হাত দেখে ভবিষ্যৎ বলে দেওয়া হয়, জেনে নিন আপনার আগামী দিনগুলি কেমন যাবে। এক বান্ধবীর মুদির দোকানের কাজ ছেড়ে আসার বছর খানেকের মধ্যে ফরচুন টেলার হিসেবে মোটামুটি একটা পরিচিতি চলে আসে আমার। 2 বছরের মাথায় কিনে ফেলি ঝাঁ চকচকে একটি মার্কারি কুগার। তবে বাড়ি কেনার সামর্থ্য এখনো করে উঠতে পারিনি, ভাড়া বাড়িতেই আছি। আমার কাছে যারা হাত দেখাতে আসে বেশিরভাগ মধ্যবয়স্ক মহিলা। তারা তাদের নিস্তরঙ্গ মধ্য জীবনে তরঙ্গময় কোনো ঘটনা ঘটবে কিনা জানার জন্য হাঁ করে থাকে। তো মিসেস উইনকিন্স বলিরেখা পরা আঙুল দিয়ে তার কুমিরের চামড়ার পকেট বুকটি খামচে ধরলেন। আপনি কি দেখলেন মিস্টার আর্সকিন? আমি গম্ভীর মুখে মাথা নাড়লাম। আজ কার্ডের চেহারা বিশেষ ভালো নয়। ডিয়ার মিসেস উইনকিন্স, নানান ওয়ার্নিং দিচ্ছে কার্ডগুলো। বলছে আপনি ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তায় আছেন যে সত্যি সেদিনগুলো যখন আসবে
আপনি সে দিনগুলো তেমন একটা উপভোগ করতে পারবেন না। আমি সিগার মুখে স্থূলকায় এক ভদ্রলোককে দেখতে পাচ্ছি। উম, উনি নিশ্চয়ই ড্যাডি হবেন। চোখ মুখ করুণ করে কি যেন বলছেন, টাকা পয়সা সংক্রান্ত কিছু একটা। ও কি বলছে? কার্ড দেখে কি বলা যাবে? কি বলছে ড্যাডি? ফিসফিস করলেন মিসেস উইনকিন্স। আমি টাকা শব্দটি উচ্চারণ করলেই তিনি এমনভাবে লাফিয়ে ওঠেন যেন গরম চুল্লিতে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তরুণীরাও হাসে আমার কাছে, কিন্তু এই বুড়িগুলো যখন টাকা টাকা করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, তখন এদের ওপর আমার শুধু বিতৃষ্ণাই জন্মায়। উনি দামি কি একটা জিনিস নিয়ে কথা বলছেন। আমি আমার বিশেষ শূন্য গর্ভ কণ্ঠে বলে চললাম, খুব মূল্যবান কিছু একটা। আমি জানি ওটা কি, আমি এখন ওটা দেখতে পাচ্ছি। উনি বলছেন টিনজাত সামনের দাম অনেক বেশি। তার ধারণা লোকে এত দাম দিয়ে এই মাছ কিনতে চাইবে না। আহ! বিরক্তি প্রকাশ পেল বৃদ্ধার কণ্ঠে। আমি আজ সকালের কাগজেই দেখেছি সুপারমার্কেটে স্যামন মাছের দাম বাড়ছে। আগামী সপ্তাহে যখন ড্যাডি এ নিয়ে ঘ্যানর ঘ্যানর করবেন, আমার কথা মনে পড়ে যাবে মিসেস উইনকিন্সের। আমার ভবিষ্যৎবাণীর প্রতি তার ভক্তি বেড়ে যাবে বহুগুণ। আর আমি, আমার কি হবে? জিজ্ঞেস করলেন মিসেস উইনকিন্স। আমি চেহারা থমথমে করে কার্ডগুলোর দিকে তাকালাম। এ সপ্তাহটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। একদমই ভালো কাটবে না। সোমবার আপনার অ্যাক্সিডেন্ট হবে, পায়ের ওপর কিছু একটা পড়তে পারে, তবে মারাত্মক কিছু নয়। ব্যথার চোটে রাতে ঘুমোতে পারবেন না। মঙ্গলবার আপনি আপনার বন্ধুদের সঙ্গে যথারীতি তাস খেলবেন। কেউ একজন আপনার সঙ্গে প্রতারণা করবে, যদিও আপনি ধরতে পারবেন না। কাজেই অল্প টাকায় বাজি ধরবেন, কোনো রকম ঝুঁকিতে যাবেন না। বুধবার একটা বাজে ফালতু ফোন পাবেন আপনি, অসম্ভব বাজে, সম্ভবত অশ্লীল কিছু বলবে। বৃহস্পতিবার যাই, হ্যাঁ যাই খান না কেন, হজমে গণ্ডগোল হবে। আফসোস হবে কেন মরতে ওসব খেতে গিয়েছিলেন। প্রাণহীন ধূসর চোখ দিয়ে আমাকে দেখছেন মিসেস উইনকিন্স। সত্যি এতটা খারাপ যাবে এই হপ্তাটা? নাও যেতে পারে। ভুলবেন না, কার্ড ভবিষ্যৎ বলার পাশাপাশি মানুষকে সাবধান করে দেয়। আপনি এই চোরা গর্তগুলো এড়িয়ে যেতে পারলে হপ্তাটা অতটা খারাপ যাবে না। থ্যাংক গড, বললেন মহিলা। তবু মনে একটু শান্তি পেলাম। আত্মারা আপনার মঙ্গল কামনা করবে মিসেস উইনকিন্স, আমি আমার বিশেষ কণ্ঠে বললাম। ওরা আপনার উপর লক্ষ্য রাখবে, আপনার কোনো ক্ষতি হতে দেবে না। আপনি যদি আত্মাদের সম্মান করেন, ওরাও আপনাকে সম্মান করবেন। চেয়ার ছাড়লেন বৃদ্ধা। মিস্টার আর্সকিন, আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। এখন ভাল লাগছে আমার। আগামী সপ্তাহে আবার কি দেখা করা যাবে? আমি মৃদু হাসলাম। অবশ্যই যাবে। এ হপ্তার আধ্যাত্মিক বাণীর কথা যেন ভুলবেন না। অবশ্যই ভুলবো না। এ হপ্তার বাণীটি কি মিস্টার আর্সকিন? আর্সকিন, আমি টেবিলে রাখা জীর্ণ একটি খাতা তুলে নিলাম। আপনার এ হপ্তার বাণী হলো, সাবধানে গাছের যত্ন নিন, ফল নিজেই জন্মাবে। মিসেস উইনকিন্স আবছা হাসি ফোটালেন মুখে। দ্যাটস বিউটিফুল মিস্টার আর্সকিন। আমি ঘুম থেকে উঠেই কথাটা আবৃত্তি করব। চমৎকার একটি সেশনের জন্য ধন্যবাদ। দ্য প্লেজার ইজ অল মাইন, আমি বললাম। এলিভেটর পর্যন্ত পৌঁছে দিলাম মিসেস উইনকিন্সকে। হাত তুলে বিদায় জানালাম। মহিলা এলিভেটরে ঢুকতেই ফিরে এলাম নিজের ঘরে। জ্বেলে দিলাম বাতি, ধূপকাঠি নেভালাম। তারপর টিভির সুইচ অন করলাম।
সময় সুযোগ থাকলে আমি টিভি সিরিজ কোজাক পারতপক্ষে মিস করি না। আইস বক্স খুলে একটা বিয়ারের ক্যান হাতে নিয়েছি মাত্র, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। থুতনি দিয়ে ফোন চেপে ক্যান খুলতে খুলতে কথা বলতে লাগলাম। অপর প্রান্তের নারী কণ্ঠটি মনে হলো নার্ভাস। একমাত্র নার্ভাস মহিলারাই ইনক্রেডিবল হ্যারি আর্স্কিনের সাহায্য প্রার্থনা করে। মিস্টার আর্স্কিন, মিস্টার আর্স্কিন কি কথা বলছেন? আর্স্কিন ইজ দ্য নেম, ফরচুন টেলিং ইজ দ্য গেম। মিস্টার আর্স্কিন, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। 1 মাসের ভাগ্য গণনার জন্য আমার চার্জ $30, 1 বছরের জন্য $40, আর সারা জীবনের ভাগ্যের কথা জানতে চাইলে $60 দিতে হবে। কাল আমার ভাগ্যে কি আছে শুধু তাই জানতে চাইছি। কণ্ঠটি মিষ্টি, সুরেলা এবং দুশ্চিন্তাগ্রস্ত। আমি কল্পনায় দেখলাম চাকরি হারানো কোনো গর্ভবতী তরুণী সেক্রেটারি কথা বলছে। ওয়েল ম্যাডাম, আমার কাজই তো ভাগ্য গণনা করা। আপনি কখন আসতে চান? রাত 9টায়। খুব বেশি দেরি হবে কি? আমার জন্য সন্ধ্যা 6টা যা, রাত 9টাও তাই। আপনি স্বচ্ছন্দে চলে আসুন। আপনার নামটা জানতে পারি প্লিজ? ট্যান্ডি, ক্যারেন ট্যান্ডি। ধন্যবাদ মিস্টার আর্স্কিন, আমি 9টার মধ্যে আপনার ওখানে আসছি। আপনাদের হয়তো অবাক লাগতে পারে ভেবে ক্যারেনের মতো বুদ্ধিমতী একটি মেয়ে আমার মতো হাতুড়ে জ্যোতিষীর কাছে কেন আসছে, কিন্তু মশাই, আপনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস না করলে বুঝতে পারবেন না। মানুষ যখন বিপদে পড়ে তখন খড়কুটো আঁকড়ে ধরেও ভেসে থাকতে চায়। বিশেষ করে অসুস্থতা, মৃত্যু, এসব বিষয় নিয়ে লোকে এমন শঙ্কিত থাকে, জ্যোতিষীর কাছে গিয়ে জানতে চায় তারা নিরোগ থাকতে পারবে কিনা, কতদিন তাদের আয়ু, ইত্যাদি ইত্যাদি। একজন সার্জন নিজের কাজে যতই ভালো এবং দক্ষ হন না কেন, যখন জীবন মৃত্যুর প্রশ্ন আসে, সে নিশ্চয়তা দিয়ে বলতে পারে না রোগী বেঁচে যাবে কি মারা যাবে। ডাক্তার যখন বলেন, ম্যাডাম, আপনার মস্তিষ্ক যদি আর ইম্পালস না দেয় তাহলে ধরে নিতে পারেন আপনার আয়ু শেষ, কাজটা তিনি ঠিক করেন না। মৃত্যু খুব ভীতিকর, বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা বিশ্বাস করতে চায় ওষুধ এবং সার্জারির মাধ্যমে তারা বেঁচে যাবে। তারা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করে। অনন্ত প্রেত লোকে তাদের বিশ্বাস আছে, যেখানে নাকি তাদের বহু আগে গত হওয়া পূর্বপুরুষদের শোকাতুরা প্রেতাত্মারা এখনও ঘুরে বেড়াচ্ছে। 2, ক্যারেন ট্যান্ডি আমার দরজায় নক করতে আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে সেই মৃত্যু ভীতিটাই দেখলাম ওর চোখে। এমন প্রকটভাবে ভয়টা ফুটে আছে চেহারায় যে সবুজ আলখাল্লা আর হাস্যকর সবুজ টুপি মাথায় চাপিয়ে মেয়েটির সামনে দাঁড়াতে আমার রীতিমতো লজ্জাই লাগছিল। চমৎকার এক হারা গড়নের একটি তরুণী, চোখা নাক মুখ। হাই স্কুলের দৌড় প্রতিযোগিতায় যেসব অ্যাথলেট মেয়েরা সবসময় প্রথম হয় তাদের মতো। এমন বিনয়ের সাথে আমার সঙ্গে কথা বলল ক্যারেন যে আমার অস্বস্তি আরও বেড়ে গেল। আপনি মিস্টার হ্যারি আর্স্কিন? জিজ্ঞেস করলো ও। হ্যাঁ, ইনক্রেডিবল হ্যারি আর্স্কিন। বাকিটা আপনি জানেন। নিঃশব্দে ঘরে ঢুকলো ক্যারেন, চোখ বুলালো ধূপকাঠির বার্নার হলদেটে খুলি আর জানলার পর্দায়। আমার হঠাৎ মনে হলো ঘরটা বড্ড কৃত্রিমভাবে সাজানো, তবে মেয়েটি তেমন কিছু লক্ষ্য করলো না। আমি তাকে বসার জন্য একটি চেয়ার টেনে দিলাম, অফার করলাম সিগারেট। সিগারেট ধরানোর সময় লক্ষ্য করলাম ওর হাত কাঁপছে। তো মিস ট্যান্ডি, বললাম আমি তাকে, আপনার সমস্যাটা কি? কিভাবে যে ব্যাপারটা ব্যাখ্যা করব বুঝতে পারছি না। আমি হাসপাতালে গিয়েছিলাম, ওরা কাল আমার একটা অপারেশন করবে, কিন্তু ওদের সব কথা আমি বলতে পারিনি। আমি চেয়ারে হেলান দিলাম, মুখে সাহস জোগানোর হাসি ফোটালাম। তাহলে আমাকে বলুন, বিষয়টি খুব জটিল,
নরম হালকা গলায় বলল ক্যারেন। আমার মনে হচ্ছে কিছু একটা। থেমে গেল। পায়ের উপর পা তুললাম আমি। হ্যাঁ বলুন, কিছু একটা কি? ভীরু ভঙ্গিতে একটা হাত ঘাড়ের পিছনে নিয়ে গেল ক্যারেন। দিন তিনেক আগে, মঙ্গলবার সকালে। আমি ভেবেছিলাম এটা, মানে এখানে, এই ঘাড়ের কাছে কেমন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। পিণ্ডের মতো ফুলে ওঠে জিনিসটা। সাংঘাতিক খারাপ কিছু হলো কিনা ভেবে আমি খুব ঘাবড়ে যাই। তারপর হাসপাতালে গেলাম এটা পরীক্ষা করাতে। ও আচ্ছা, সহানুভূতির সুরে বললাম আমি। জ্যোতিষী হিসেবে সাফল্য পেতে হলে আপনার মক্কেলের প্রতি অকৃত্রিম সহানুভূতি প্রকাশ করতেই হবে। হস্তরেখাবিদের সাফল্যের ৯৮ ভাগই নির্ভর করছে ওই সহানুভূতির উপরে। ডাক্তার কি বললেন আপনাকে? বললেন চিন্তার কিছু নেই, অথচ অপারেশনের ব্যাপারে তাদের কেমন দুশ্চিন্তাগ্রস্ত লাগলো আমার। হাসলাম আমি। তাহলে এর মধ্যে আমার ভূমিকাটি কি? আমার আন্টি বার কয়েক আপনার কাছে এসেছেন মিস্টার আর্সকিন। আমি আন্টির সঙ্গে থাকি। উনি জানেন না আমি এখানে এসেছি আপনার কাছে, তবে উনি আপনার প্রশংসায় পঞ্চমুখ। ভাবলাম একবার নিজের হাতটা দেখিয়ে যাই। আমার হাত দেখার গুণাগুণ লোকের মুখে ক্রমে ছড়িয়ে পড়েছে জেনে আনন্দই লাগলো। মিসেস বারম্যান চমৎকার মানুষ। এই বৃদ্ধাটির বিশ্বাস তার মৃত স্বামী প্রেত লোক থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। মাসে বার ২-৩ তিনি আমার কাছে আসেন, জানান তার প্রিয় প্রয়াত স্বামী তাকে অনন্ত লোক থেকে মেসেজ পাঠিয়েছেন। আর এই ঘটনা ঘটে স্বপ্নের মধ্যে। মিসেস বারম্যান শুনতে পান তার স্বামী মাঝরাতে তার সঙ্গে ফিস ফিস করে কথা বলছেন, আর তারপরেই তিনি চলে আসেন 10th অ্যাভিনিউতে আমার এই ফ্ল্যাটে। আমারও পকেটে কড়কড়ে কয়েকটা ডলার চলে আসে। ব্যবসা ভালোই। আমি কি আপনার জন্য কার্ড পড়ে দেব? একটু ভুরু তুলে জিজ্ঞেস করলাম আমি। ভুরু জোড়া ইচ্ছে করেই একটু বাঁকিয়ে রেখেছি, যাতে শয়তানের ভুরুর মতো দেখতে লাগে। এতে আমার মক্কেলদের মধ্যে আমার প্রতি একটা সমীহ ভাব তৈরি হয়। মাথা নাড়ল ক্যারেন ট্যান্ডি। তার মতো এত সিরিয়াস এবং দুশ্চিন্তায় আধমরা মক্কেল আমার কাছে আর আসেনি। মনে মনে প্রার্থনা করলাম মেয়েটা যেন আবার আমাকে অতি প্রাকৃতিক কিছু একটা করার জন্য অনুরোধ না করে বসে। আমার সমস্যার স্বপ্ন নিয়ে মিস্টার আর্সকিন। যেদিন থেকে ঘাড়ের মধ্যে পিণ্ডটা গজাতে লাগলো আমি ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখছি। প্রথম রাতে ভেবেছি সাধারণ কোনো দুঃস্বপ্ন, কিন্তু প্রতি রাতে স্বপ্নটা আরও পরিষ্কার হচ্ছে। আজ রাতে বিছানায় ঘুমোতে যাবার সাহস হবে কিনা আমি জানি না, কারণ ঘুমোলেই বিকট স্বপ্নটা দেখব। আর যত দিন যাচ্ছে স্বপ্নের দৃশ্যগুলো ততই পরিষ্কার দেখতে পাচ্ছি। আরও ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হচ্ছে আমার কাছে। আমি চিন্তিতভাবে নাকের ডগা ধরে টানলাম। আমি কোনো কিছু নিয়ে ভাবার সময় এটা করি। এটা আমার একটা বদ অভ্যাস। মিস ট্যান্ডি, বহু লোক একই স্বপ্ন একাধিকবার দেখে। এই নিয়ে চিন্তা করার কিছু নেই। তার কারণ হলো তারা কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করে। বারবার দুশ্চিন্তার ফলে এরকম হয়। আমার দিকে বড় বড় গভীর চকোলেট বাদামি রঙের চোখ মেলে তাকিয়ে রইল ক্যারেন। আমার স্বপ্নটা ওরকম কিছু নয় মিস্টার হ্যারি। স্বপ্নটা বড্ড বাস্তব। সাধারণ স্বপ্নে মনে হয় ব্যাপারটা আপনার মাথার মধ্যে ঘটছে, কিন্তু আমার এই স্বপ্নটাকে মনে হয় আমার মাথার ভেতরে বাইরে সব জায়গাতে ঘটছে। অতি বাস্তব। আমি খোদ রয়েছি সেই স্বপ্নটার মধ্যে। স্বপ্নটার কথা বলুন শুনি। স্বপ্নটা শুরু সবসময় একই রকমভাবে। আমি স্বপ্নে দেখি একটি অদ্ভুত দ্বীপে দাঁড়িয়ে আছি। শীতল প্রবল ঠান্ডা বাতাস বইছে। বাতাসটাকে আমি অনুভব করতে পারি, যদিও আমার বেডরুমের সমস্ত জানলাগুলো বন্ধই থাকে।
দেখি তখন রাত, চাঁদ উঠেছে মেঘের পেছনে। দূরে জঙ্গল ছাড়িয়ে একটি নদী দেখতে পাই, তবে ওটা সমুদ্রও হতে পারে। চাঁদের আলো পড়ে জল ঝিকমিক করছে। আমি চারপাশে তাকাই, সারি সারি অন্ধকার কুটির দেখতে পাই। মনে হয় আমি একটি গ্রামে এসে পড়েছি, প্রাচীন কোনো গ্রাম, তবে আশেপাশে কেউ চোখে পড়ে না আমার। তারপর আমি মাঠ পেরিয়ে নদী বা সাগরের দিকে হাঁটতে থাকি। আমি রাস্তা চিনতে পারি, কারণ আমার মনে হয় এই অদ্ভুত দ্বীপে কেটেছে আমার সারা জীবন। টের পাই ভয় পেয়েছি আমি, তবে একই সঙ্গে আমি অনুভব করি আমার ভেতরে গোপন কোনো শক্তি লুকিয়ে আছে, এবং ওই শক্তির কারণে আমি অনেকটা ভয় কাটিয়ে উঠতে পারি। আমার ভয় লাগছে, অজানা অচেনা জায়গা, কিছু বুঝি কিছু বুঝতে পারি না। আমি নদীতে পৌঁছে যাই, দাঁড়িয়ে থাকি তীরে। তখনও ভীষণ ঠান্ডা। দেখি খানিক দূরে নদীর জলে নোঙর করে আছে অন্ধকার পালতোলা প্রচণ্ড একটি জাহাজ। স্বপ্নে ওটাকে সাধারণ জাহাজ মনে হলেও আমি ওটাকে দেখে প্রচণ্ড ভয় পাই। ওটাকে আমার অদ্ভুত অচেনা মনে হয়, যেন কোনো দূর জগৎ, অন্য জগৎ থেকে এসেছে। আমি নদী তীরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপর দেখি জাহাজ থেকে একটি ছোট নৌকো ভাসানো হয়েছে জলে, তীরে আসছে। নৌকোয় কে আছে আমি দেখতে পাই না। আমি ঘাসের ওপর পা ফেলে দৌড়তে শুরু করি। ফিরে আসি একটি গাঁয়ে। গাঁয়ের মধ্যে অনেকগুলি কুটির। কুটিরে ঢুকে আমি দরজা বন্ধ করে দিই। কুটিরটি আমার খুব চেনা লাগে, মনে হয় আমি আগে ওখানে থাকতাম। কুটিরের মধ্যে অদ্ভুত একটা ভেষজ গন্ধ, গাছপালার গন্ধের সঙ্গে ধূপের গন্ধ মিশে সেই অদ্ভুত গন্ধটা আমাকে ক্রমশ আচ্ছন্ন করে ফেলতে থাকে। আমার মধ্যে একটা প্রচণ্ড ব্যাকুলতা জেগে ওঠে কিছু একটা করার জন্য। তবে কাজটা কি আমি জানি না, কিন্তু কাজটা আমাকে করতেই হবে। আর কাজটার সঙ্গে নৌকার ভীতিকর লোকগুলোরও যেন একটা সম্পর্ক রয়েছে। আমার ভেতরের ভয় ক্রমেই বেড়ে চলে। আমার মনে হতে থাকে জাহাজ থেকে ভয়ানক কিছু একটা বেরিয়ে আসবে, যার পরিণতি হবে ভয়ঙ্কর। ওই জাহাজে ভিন্ন ধরনের একটা কিছু আছে, সে খুব শক্তিশালী, তার আছে জাদুর শক্তি। আমি তার পরিচয় জানার জন্য ব্যাকুল হয়ে উঠি। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। একটা রুমাল হাতে নিয়ে দলা পাকাচ্ছেন মিস ট্যান্ডি। তার গলার স্বর দুর্বল, ধীর, কিন্তু বলার ভঙ্গিটা অত্যন্ত দৃঢ়, যেন সে যা বলছে একদম প্রত্যক্ষ করেই বলছে। আর ব্যাপারটি আমাকে কেমন একটা অস্বস্তিতে ফেলে দিল। ও কথা বলছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। অনুমান করি ক্যারেন ভাবছে স্বপ্নের প্রতিটি ব্যাপার তার জীবনে ঘটেছে। আমি মাথা থেকে সবুজ টুপিটা খুলে নিলাম। এরকম পরিস্থিতিতে এ ধরনের একটা জিনিস মাথায় থাকলে পরিবেশটা তরল হয়ে ওঠে। মিস ট্যান্ডি, আপনার স্বপ্নটি ভারী বিদঘুটে। এই স্বপ্ন আপনি প্রতি রাতে দেখেছেন, এরকম সমস্ত বিস্তারিত দৃশ্যসহ? হ্যাঁ, সব সময় একই স্বপ্ন দেখি। সব সময় ভয় থাকি জাহাজ থেকে না জানি কে নেমে আসে। আপনি বলছেন ওটা পালতোলা একটা জাহাজ, ইয়ট জাতীয় কিছু? মাথা নাড়ল ক্যারেন। ওটা ইয়ট নয়, গ্যালিয়নের মতো, পুরনো আমলের গ্যালিয়ন, 3টে মাস্তুল আর প্রচুর দড়িদড়া সহ জাহাজ। আমি আবার নাকের ডগা টানতে টানতে ডুবে গেলাম চিন্তায়। এ জাহাজে এমন কোনো কিছু কি আপনার চোখে পড়েছে যাতে এই জিনিসটার প্রকৃতি বা স্বরূপ বোঝা যায়? কোনো নাম টাম লেখা ছিল না জাহাজের গায়ে। জাহাজটা অনেক দূরে ছিল আর অন্ধকারে ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। কোনো পতাকা ছিল না, ছিল একটা, তবে ওটার কোনো বর্ণনা দিতে পারবো না। আমি চেয়ার ছেড়ে এগিয়ে গেলাম বুককেসের দিকে। ওখানে অকাল্ট বিষয়ে প্রচুর পেপার ব্যাক রয়েছে। আমি 10,000 ড্রিমস ইন্টারপ্রেটেড বইখানা টেনে নিলাম তাক থেকে, সঙ্গে আরও খান কয়েক বই। বইগুলো আমার সবুজ টেবিলের ওপর রাখলাম।
দ্বীপ এবং জাহাজ নিয়ে লেখা কয়েকটি রেফারেন্স বইতে চোখ বুলালাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। অকাল্ট টেক্সট বুক আসলে তেমন কাজে আসে না, আর এতে যে সমস্ত জগা খিচুড়ি ব্যাখ্যা থাকে সেগুলো মাথায়ও বিশেষ ঢোকে না। তবু আমি বলতে শুরু করলাম, জাহাজ সাধারণত ব্যবহার করা হয় ভ্রমণ কিংবা সংবাদ পাঠানোর কাজে। আপনি স্বপ্নে যে জাহাজটা দেখেছেন ওটাকে আপনার কালো এবং ভীতিকর বলে মনে হয়েছে। দ্বীপের জনশূন্য পরিবেশ আপনার ভেতরে এনে দিয়েছে ভয় ও একাকিত্ব। আসলে দ্বীপটি আপনি নিজেই, আর জাহাজটা যাই হোক না কেন ওটা আপনার জন্য ছিল সরাসরি একটা হুমকি। মাথা দোলালো ক্যারেন ট্যান্ডি। জানি না কেন, তবে ওকে এসব হাবিজাবি ব্যাখ্যা দিয়ে ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগছিলাম আমি। মেয়েটির মধ্যে নিরাপত্তাহীনতা এবং আড়ষ্ঠতা এমনভাবে ফুটে আছে, তার বব করা বাদামি চুলের ফ্রেমে শুকনো ম্লান মুখখানা এমন অসহায় দেখাচ্ছে। আমি ভাবছিলাম ওর স্বপ্নটা হয়তো মিথ্যে নয়। মিস ট্যান্ডি, বললাম আমি, তুমি আমার চেয়ে বয়সে অনেকটা ছোট, তোমাকে আমি তুমি বলতে পারি? অবশ্যই পারেন। তুমি আমাকে হ্যারি বলে ডাকতে পারো। ধন্যবাদ। শোনো ক্যারেন, তোমাকে খোলাখুলি কিছু কথা বলি। জানি না কেন, তবে এটাই সত্য যে আমি যেসব বিষয় নিয়ে কাজ করি তার সঙ্গে তোমার এই ব্যাপারটি ঠিক মিলছে না। তোমার স্বপ্নের ব্যাপারটি আমার কাছে বানানো কিছু মনে হয়নি, অকৃত্রিমই মনে হয়েছে। তবে আমার কথা শুনে ক্যারেন খুব একটা আশ্বস্ত হতে পেরেছে বলে মনে হলো না। আসলে মানুষ শুনতে চায় না যে জিনিস নিয়ে সে ভয় পেয়েছে তার কোনো অস্তিত্ব রয়েছে। এমনকি শিক্ষিত বুদ্ধিমান মানুষও এ ভেবে সান্ত্বনা পেতে চায় যে তার যে স্বপ্ন দেখা সে স্বপ্ন ভিত্তিহীন। লোকে যে দুঃস্বপ্ন দেখে তার অর্ধেকও যদি সত্যি হতো সবাই নির্ঘাত পাগল হয়ে যেত। আমার একটি কর্তব্য হলো আমার মক্কেলদের ভয় তাড়িয়ে দেওয়ার জন্য বলা হয় যে তারা যে সমস্ত স্বপ্ন দেখছে তা কোনোদিনই তাদের জীবনে ঘটবে না। অকৃত্রিম মানে? আমি ক্যারেনকে আরেকটু সিগারেট দিলাম। এবার সিগারেটে আগুন ধরানোর সময় গতবারের মতো হাত কাঁপল না তার। ব্যাপারটা এইরকম ক্যারেন, কিছু লোকের মিডিয়াম হবার ক্ষমতা থাকে, যদিও সে সম্পর্কে তারা সচেতন নয়। মিডিয়াম হলো রেডিও কিংবা টিভির মতো। অন্যদের পক্ষে যা সম্ভব নয়, একজন মিডিয়াম সিগন্যাল বা সংকেত বুঝতে পারে, ওগুলোকে শব্দ কিংবা ছবির মাধ্যমে ব্যাখ্যা দিতে পারে। কিসের সিগন্যাল? ভুরু কোচকালো ক্যারেন। ঠিক বুঝলাম না। সব ধরনের সিগন্যাল, বললাম আমি। তুমি টিভির সিগন্যাল দেখতে পাও না, তাই না? কিন্তু এসব সিগন্যাল সারাক্ষণ তোমাকে ঘিরে রেখেছে। তোমাকে যা করতে হবে তা হলো সিগন্যালগুলো ধরে সঠিক রিসিভারে পাঠিয়ে দেওয়া। সিগারেটে জোরে একটা টান দিল ক্যারেন। আপনি বলতে চাইছেন আমার স্বপ্নটা একটা সিগন্যাল? কিন্তু কিসের সিগন্যাল? আর এটা এলোই বা কোত্থেকে? আর আমার কাছেই বা কেন এলো? মাথা নাড়লাম আমি। আমি জানি না ওটা কেন তোমার কাছে এলো, জানি না কোত্থেকে এসেছে। যে কোনো জায়গা থেকে সংকেতটি আসতে পারে। কাগজে পড়েছি আমেরিকার কিছু লোক একবার একটা স্বপ্ন দেখেছিল। এই স্বপ্নের মাধ্যমে তারা বহু দূর দেশের মানুষদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছে। আইওয়ার এক কৃষক স্বপ্ন দেখল সে পাকিস্তানের বন্যায় ডুবে মারা যাচ্ছে। সেই রাত্রেই প্রবল বৃষ্টিতে পাকিস্তানের 400 লোক মারা যায়। থর্ড ওয়েভটাকেই এখানে সংকেত বলে ধরে নিতে হবে। আইওয়ার কৃষক তার অবচেতন মনে এই সিগন্যাল পেয়েছিল পাকিস্তানের কোনো লোকের কাছ থেকে সে জলে ডুবে মারা যাচ্ছিল। শুনতে অবাস্তব মনে হতে পারে, কিন্তু এরকম ঘটেছে। আমার দিকে চোখ তুলে তাকালো ক্যারেন, চোখে ভরা মিনতি এবং প্রশ্ন। তাহলে আমি কি করে জানবো আমার স্বপ্নের বাস্তব ভিত্তি কতটুকু? ধরে নিলাম এটা কোনো সংকেতই আসছে কারো কাছ থেকে। সে পৃথিবীর কোথাও না কোথাও আছে, তার সাহায্য দরকার, কিন্তু আমি কি তাকে খুঁজে পাবো না? সত্যিই খুঁজে পেতে চাইলে একটা উপায় আছে অবশ্য, বললাম আমি। প্লিজ আমাকে বলুন কি করতে হবে। আমি সত্যি ব্যাপারটা জানতে চাই। আমার দৃঢ় বিশ্বাস আমার এই টিউমারটার সঙ্গে এটার কোনো একটা সম্পর্ক আছে। আমি জানতে চাই এটা আসলে কি। মাথা দোলালাম আমি। ঠিক আছে ক্যারেন, তাহলে আমি যা বলবো তোমাকে তা করতে হবে।
আজ রাতে যথারীতি ঘুমাতে যাবে। আবার যদি সেই একই স্বপ্ন দেখো, তুমি সব কিছু পরিষ্কার মনে করার চেষ্টা করবে যত দূর পারো। দ্বীপের চারপাশটা ভালো করে লক্ষ্য করবে, কোনো ল্যান্ডমার্ক চোখে পড়ে কিনা দেখবে। নদীর ধারে যখন যাবে, উপকূল রেখার যতটা সম্ভব নকশা গেঁথে নেবে মাথায়। যদি কোনো উপকূল বা এই ধরনের কিছু চোখে পড়ে, ওটার আকৃতি আকার মনে রাখার চেষ্টা করবে। নদীর পাড়ে যদি পাহাড় কিংবা জেটি দেখতে পাও, গেঁথে নেবে মাথায়। আরেকটি বিষয় খুব জরুরি, পালতোলা জাহাজটির পতাকার দিকে ভালো করে তাকাবে, ওটাকে স্মৃতিতে গেঁথে রাখবে। তারপর ঘুম ভাঙা মাত্র যতদূর সম্ভব স্বপ্নের বিস্তারিত বর্ণনা লিখে রাখবে কাগজে। আর যা যা দেখেছো তার ছবিও এঁকে রাখার চেষ্টা করবে। তারপর ওই কাগজগুলো আমার কাছে নিয়ে এসো। সিগারেটটা অ্যাস্ট্রেতে নিভিয়ে দিল ক্যারেন। কাল সকাল 8টার মধ্যে আমাকে হাসপাতালে যেতে হবে। কোন হাসপাতাল? সিস্টার্স অব জেরুজালেম। বেশ, বিষয়টি অত্যন্ত জরুরি বলেই আমি কাল সকালে হাসপাতালে যাব। তুমি স্বপ্নের বিস্তারিত বর্ণনা খামে ভরে ওখানে রাখতে পারবে না মিস আর্সকিন? হ্যাঁ রে, আমি পারবো। এতক্ষণে ভরসা পাচ্ছি আমি। মনে হচ্ছে যা হোক একটা উপসংহারে পৌঁছতে যাচ্ছি। আমি ক্যারেনের কাছে এগিয়ে গেলাম, ওর একটি হাত তুলে নিলাম নিজের মুঠোয়। মেয়েটির চেহারা ভারী মিষ্টি। যদি আমি পুরোপুরি পেশাদার না হতাম এবং ক্লায়েন্টদের সঙ্গে কোনো মানসিক সম্পর্কে কখনো জড়াবো না বলে প্রতিজ্ঞা না করতাম, আমি নির্ঘাত ওকে আজ ডিনারের নিমন্ত্রণ দিয়ে বসতাম। আপনাকে কত দিতে হবে? নীরবতা ভেঙে প্রশ্ন করলো ক্যারেন। আগামী সপ্তাহে দিও, জবাব দিলাম আমি। যে লোক হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হতে যাচ্ছে, তার কাছে পরের সপ্তাহে পারিশ্রমিক নেব শুনলে সে মনে মনে খুশি হয়। সে ভাবে একজন জ্যোতিষী যখন বলছে পরের সপ্তাহে আবার দেখা হবে, তার মানে অপারেশনটা যতই জটিল হোক, তার বেঁচে যাবার একটা সুযোগ আছে। ঠিক আছে হ্যারি, ধন্যবাদ, মৃদু গলায় বলে উঠে দাঁড়ালো ক্যারেন। বিদায় নিয়ে চলে গেল ক্যারেন। ও যাবার পরে আমি আমার আর্ম চেয়ারে বসে গভীর ভাবনায় ডুবে গেলাম। আমার কাছে যেসব মধ্যবয়স্ক নারী আসে, তারাও তাদের স্বপ্নের কথা অকপটে খুলে বলে আমাকে। কিন্তু তাদের স্বপ্নগুলো নীরস, সাদামাটা এবং মামুলি। তারা অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে ভীত হয়ে ওঠে, কিন্তু ক্যারেনের মতো এত পরিষ্কার গা ছমছমে দৃশ্য তারা দেখে না। আর ক্যারেনের স্বপ্নের মধ্যে যে যৌক্তিক ব্যাপার কিছু কিছু আছে, সেটা আমাকে মানতেই হবে। ফোনটা তুলে ডায়াল করলাম। কয়েকবার রিং হবার পরে ও প্রান্তে তোলা হলো রিসিভার। হ্যালো, ভেসে এলো একটি বয়সী কণ্ঠ। কে বলছেন? মিসেস বারম্যান, হ্যারি আর্সকিন বলছি। এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আরে কি যে বলেন মিস্টার আর্সকিন, আপনি ফোন করেছেন বলে খুব খুশি হয়েছি। জানতে পারি কেন ফোন করেছেন? অবশ্যই, আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই। বৃদ্ধা হাসলেন। খুব বেশি ব্যক্তিগত না হলে জবাব দিতে আপত্তি নেই আমার। না না, ব্যক্তিগত কোনো প্রশ্ন নয়। আচ্ছা মিসেস বারম্যান, মাস 2-3 আগে আপনি আমাকে একটা স্বপ্নের কথা বলেছিলেন, ওটার কথা মনে আছে? কোনটা বলুন তো মিস্টার আর্সকিন? আমার স্বামীর ব্যাপারে? হ্যাঁ, যে স্বপ্নের মধ্যে আপনার স্বামী আপনার কাছে সাহায্য চাইছিলেন। দাঁড়ান মনে করি, বললেন মিসেস বারম্যান। যদ্দূর মনে পড়ে স্বপ্নে দেখেছিলাম আমি সাগর তীরে দাঁড়িয়ে আছি, মাঝরাত, ভীষণ ঠান্ডা। মনে আছে আফসোস করছিলাম বেরোবার আগে কেন শালটা গায়ে জড়িয়ে এলাম না। এমন সময় শুনতে পাই আমার স্বামীর ফিসফিসে কণ্ঠ। সে সবসময় ফিসফিস করে কথা বলে, আমাকে কখনোই জোরে কথা বলে না। সে ফিসফিস করে কি যেন বলছিল আমায় ঠিক বুঝতে পারিনি, তবে মনে হচ্ছিল আমার সাহায্য চাইছিল সে।
মিসেস বারম্যানের কথা শুনে আমার কেমন দুশ্চিন্তা হচ্ছিল। অদ্ভুত একটা অনুভূতি জাগছিল মনে। আমি কোনো কিছুর সঙ্গে অতি প্রাকৃতিক কোনো বিষয় জড়াতে চাই না, কিন্তু এই ধরনের কোনো কিছু শুরু হবার আগেই একটা আভাস যদি আমি পাই, তাহলে হঠাৎ গাটা ছমছম করে ওঠে। মিসেস বারম্যান, বললাম আমি, আপনি স্বপ্নে সাগর সৈকত ছাড়া অন্য কিছু দেখতে পান? কোনো জাহাজ বা নৌকো, কিংবা কুটির অথবা গ্রাম? আহ, এরকম কিছু দেখেছি বলে তো মনে পড়ছে না। কেন, জানাটা কি খুব জরুরি? আসলে আমি একটি পত্রিকায় স্বপ্ন নিয়ে একটি প্রবন্ধ লিখছি। তেমন কিছু জরুরি না। আপনাদের মতো কারো কারো স্বপ্নের অভিজ্ঞতার একটা বর্ণনা দিতাম আর কি। আপনার স্বপ্নটি আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল কি না? আমি মানুষ চক্ষে দিব্যি দেখতে পেলাম মহিলা ঘন ঘন চোখের পাপড়ি বন্ধ করছেন এবং খুলছেন। আপনার কাছ থেকে প্রশংসা শুনলে ভালোই লাগে মিস্টার আর্সকিন। আরেকটা কথা মিসেস বারম্যান, এটা কিন্তু জরুরি। বলুন মিস্টার আর্সকিন, আমাদের এই আলাপচারিতার বিষয়টি গোপন রাখতে হবে কিন্তু। এ ব্যাপারে কাউকে কিছু দয়া করে বলবেন না। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন মিসেস বারম্যান। একটা শব্দও আমি কাউকে বলবো না। আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। ধন্যবাদ মিসেস বারম্যান, আপনার সঙ্গে কথা বলে অনেক উপকার হলো আমার, বলে ফোন রেখে দিলাম। এটা কি সম্ভব যে দুজন মানুষ একই রকম স্বপ্ন দেখল? যদি এমনটি হয়ে থাকে, তাহলে ঊর্ধ্বলোক থেকে আসা সংকেতের ব্যাপারটিও ঘটতে পারে। হয়তো ক্যারেন আর তার আন্টি মিসেস বারম্যান সেই জায়গাটি থেকে একই মেসেজ পেয়ে যাচ্ছে। ওটি এখন তাদের মস্তিষ্কে খেলা করছে। মিসেস বারম্যান বলেছেন যে তার স্বামী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ ব্যাপারটি আমি পাত্তা দিইনি, কারণ সকল বিধবা মহিলারই মনে হয় যে তার স্বামী বুঝি তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, আকাশ থেকে তাকে দেখছেন। বয়সী হলে তো কথাই নেই। আমি আসলে ভাবছিলাম একই লোক সম্ভবত ক্যারেন এবং তার আন্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। আমার ফ্ল্যাটে বসে এসব এলোমেলো চিন্তা করছি, হঠাৎ অস্বস্তি লাগলো আমার। মনে হলো কেউ যেন ঠিক পিছন থেকে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করছে। আমি পেছন ফিরে তাকাতে চাইছি না, কারণ জানি ভয় পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকানোটা বোকামো হবে। কিন্তু কেউ আমাকে পেছন থেকে লক্ষ্য করছে, এই ভাবনাটা মনের মধ্যে প্রবল হয়ে ওঠার পাশাপাশি হঠাৎ শিরদাঁড়ার মাঝখানটা ভয়ানক চুলকাতে শুরু করলো। আমি আর চোখে ডানে বামে তাকালাম, দেখতে চাইলাম কোনো ছায়া দেখা যায় কিনা। এইবারে আমি ঝট করে দাঁড়িয়েই পেছন ফিরলাম। না, কিছু নেই, কেউ নেই। কিন্তু এখানে কেউ একটা বা কিছু একটা ভয়ঙ্কর, নীরব, ভীতিকর, ভয়ানক ছিল। এক সেকেন্ড আগেও এখানে ছিল। এই বিশ্রী ভাবনাটা চেষ্টা করেও মন থেকে সরাতে পারলাম না। এবার আমি জোরে জোরে শীষ দিতে লাগলাম। খানিকটা স্কচ ঢেলে নিলাম গ্লাসে। তরল আগুনটা গলা বুক জ্বালিয়ে পাকস্থলিতে নেমে গেল। আমার ভয় অনেকটাই দূর হয়ে গেল। আমি কেন বা কিসে ভয় পাচ্ছি, ব্যাপারটা জানার জন্য ট্যারোট কার্ডের আশ্রয় নিলাম। হাত দেখার ব্যাপারটা অনেকটাই বুজরুকি হলেও ট্যারোট কার্ডের প্রতি আমার বিশেষ শ্রদ্ধাবোধ রয়েছে। ট্যারোট কার্ডের ভবিষ্যৎবাণীতেও আমি বিশ্বাস করতে চাই না, তবে এই জিনিসের একটা দারুণ ক্ষমতা আছে। আপনি নিজের সমস্যা যতই লুকোতে চান না কেন, ট্যারোট কার্ড ঠিকই আপনার মানসিক অবস্থার কথা বলে দেবে। কার্ডগুলো ছড়িয়ে দিলাম। তারপর আমার সবুজ টেবিলের ওপরে কেল্টিক ক্রস দিয়ে আলাদা করলাম 10টি কার্ড। ট্যারোট কার্ডকে আমি সাধারণ একটা প্রশ্ন করলাম। দূর থেকে ক্যারেন ট্যান্ডির সঙ্গে কে কথা বলে? আমি এক এক করে কার্ডগুলো মেলে ধরলাম। কুঁচকে গেল ভুরু। এরকম অদ্ভুত রিডিং জীবনে পাইনি। বেশিরভাগ লোকের ট্যারোট কার্ডে মামুলি ধরনের কথা লেখা থাকে। টাকা কড়ি নিয়ে তাদের উদ্বেগ,
বাড়িতে অশান্তি ইত্যাদি বিষয়গুলো ইঙ্গিত করে ট্যারট কার্ড। কিন্তু এখনো পর্যন্ত কোনো দিন আমার হাতে মৃত্যুর ট্যারট কার্ড ওঠেনি। এবারে তাই ঘটেছে। আমার হাতে যে ট্যারট কার্ডটি রয়েছে তাতে মৃত্যুর ছবি। পরনে কালো বর্ম, বসে আছে লাল টকটকে চোখের কালো ঘোড়ার ওপর। তার সামনে বিশপ এবং শিশুরা কর্নিশ করছে। আমার হাতের অন্যান্য কার্ডের মধ্যেও ভয়াবহ কিছু ঘটার সংকেত, কারণ শয়তানের কার্ডও উঠে এসেছে হাতে। মাথায় শিং, উৎকট উল্লাসে নাচছে শয়তানের চোখ। তার সিংহাসনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে নগ্ন দেহ কতগুলো মানুষ। আমার হাতে আছে ম্যাজিশিয়ানের কার্ডও। ম্যাজিশিয়ানের কার্ড মানসিক রোগ, ডাক্তার, অসুস্থতা ইত্যাদির ইঙ্গিত করে। আমি প্রায় আধ ঘন্টা কার্ডগুলোর দিকে তাকিয়ে রইলাম। ম্যাজিশিয়ান, এই কার্ডের অর্থ কি? এর মানে কি এই যে ক্যারেন ট্যান্ডি একজন মানসিক রোগী? হয়তোবা ঘাড়ের টিউমার হয়তো তার মস্তিষ্ককে একটু গোলমাল করে দিয়েছে। এসব কার্ড নিয়ে সমস্যা হলে নির্দিষ্ট করে এরা কিছু বলে না, 3-4 রকম ব্যাখ্যা দেয়। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কোন ব্যাপারটি আপনি মেনে নেবেন। ম্যাজিশিয়ান, আবার কার্ড শাফল করলাম। ম্যাজিশিয়ান কার্ডটি ব্যবহার করলাম আমার প্রশ্ন হিসেবে, সেজন্য এটিকে রাখলাম টেবিলের মাঝখানে। ওটার উপর আরেকটা কার্ড রাখলাম। তারপর কেল্টিক ক্রসের সাহায্যে ছড়িয়ে দিলাম কার্ডগুলো। ম্যাজিশিয়ান কি বলতে চাইছে? অন্যান্য কার্ডগুলো আমাকে তার আরও বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে। এক এক করে 9টি কার্ড ফেললাম। 10 নম্বর কার্ডটি মেলে ধরলাম। তলপেটে অদ্ভুত একটা সুরসুরি লাগলো। আমার মনে হলো কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে, লক্ষ্য করছে আমাকে। না, এ হতে পারে না। 10 নম্বর কার্ডটি আবার ম্যাজিশিয়ান। কার্ডের নিচে আমার প্রশ্নের জবাব, মৃত্যু। হয়তো কোনো ভুল করেছি। ম্যাজিশিয়ানের কার্ডটি হয়তো সবার আগে টেবিলে ফেলেছি। আবার সবগুলো কার্ড তুলে নিলাম। ম্যাজিশিয়ানকে আগে রাখলাম টেবিলে, তারপর ওটাকে ঢেকে দিলাম 2টো কার্ড দিয়ে। তারপর একের পর এক কার্ড ফেলতে লাগলাম। এখন আমার হাতে কেবল একটি কার্ড আছে, কিন্তু এই কার্ডে কিচ্ছু লেখা নেই, ফাঁকা। মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিয়ে আমার পেট চলে, যদিও নিজেই নিজের ভবিষ্যৎবাণী করতে পারছি না। আসলে নিজেই আমি ভবিষ্যৎবাণীটা নিতে অত বিশ্বাস করি না, কিন্তু আমার মনে হচ্ছিল কে যেন আমাকে বলছে, বাছা, নিজের চরকায় তেল দাও। ঘড়ি দেখলাম, মধ্যরাত। ভূত প্রেতদের বিচরণের যথার্থ সময় আর ঘুমোতে যাবারও উপযুক্ত সময়। কাল হাসপাতালে গিয়ে একবার দেখে আসবো ক্যারেন ট্যান্ডি আমার জন্য কি ছাইভস্য লিখে এনেছে। 6, পরদিন সকাল 10টায় কমলা রঙের সূর্যের দেখা পাওয়া গেল আকাশে। বরফে ঢাকা রাস্তার তুষার গলে থেকে বাদামি কাদায় পরিণত হয়েছে। এখনো হাড় জমাট বাঁধা ঠান্ডা। আমি আমার কুগার নিয়ে চলেছি সিস্টার্স অব জেরুজালেম হাসপাতালে। নোংরা ফুটপাতে হেঁটে যাচ্ছে পথচারীরা, কোট আর মাফলারে ঢাকা শরীর, মুখ দেখা যায় না, বিকট কালো মূর্তির মতো লাগছে। হাসপাতালের বাইরে পার্ক করলাম গাড়ি, ঢুকলাম রিসেপশন হলে। ভেতরটা উষ্ণ, রুচিশীলভাবে সাজানো। মেঝে মোটা কার্পেট, মাটির পটে পাম গাছ, মানুষজনের গুঞ্জন। সব মিলে এটিকে হাসপাতাল নয়, ছুটি কাটাতে আসা রিসর্টের মতো লাগলো। সাদা ইউনিফর্ম পরা স্মার্ট এক তরুণী কাউন্টারে আমাকে স্বাগত জানালো। তার দাঁতগুলো পরনের পোশাকটার মতোই সাদা ধবধবে। আপনাকে কোনো সাহায্য করতে পারি? নিশ্চয়ই পারেন। আমার জন্য আজ সকালে একজনের একটি খাম রেখে যাওয়ার কথা। আমার নাম হ্যারি আর্সকিন। 1 মিনিট প্লিজ। কতগুলো চিঠি আর পোস্টকার্ড ঘাঁটাঘাঁটি করতে লাগলো তরুণী। অবশেষে সাদা একটি খাম বের করলো। ইনক্রেডিবল হ্যারি আর্সকিন নামটা পড়লো সে একটু ভুরু উপরে তোলে। বিব্রত ভঙ্গিতে আমি একটু কাশলাম। ওটা আমার নিকনেম। বিজ্ঞাপনে এ নামটাই আমি ব্যবহার করি।
আপনার সঙ্গে কোনো পরিচয়পত্র আছে স্যার? পকেট হাতড়ালাম। ড্রাইভিং লাইসেন্স এবং ক্রেডিট কার্ড তো ভুলে বাড়ি ফেলে এসেছি। অগত্যা কলিং কার্ড দেখাতে হলো মেয়েটিকে। ওতে লেখা আছে ইনক্রেডিবল হ্যারিয়ার স্কিন, জ্যোতিষী এবং স্বপ্নের ব্যাখ্যাদাতা। সন্দেহ নেই আপনিই সেই ব্যক্তি। হেসে চিঠিটি আমাকে দিল সপ্রতিভ তরুণী। ফ্ল্যাটে না পৌঁছানো পর্যন্ত আমি খামটি খুললাম না। বাড়িতে ঢুকে খামটি তীক্ষ্ণ চোখে উল্টে পাল্টে দেখলাম। ক্যারেন যে সুশিক্ষিত তা তার হাতের লেখা দেখলেই বোঝা যায়। গোটা গোটা পরিষ্কার হস্তাক্ষরে ইনক্রেডিবল কথাটা বেশ স্টাইল করে লিখেছে। দেখে আমার ভালোই লাগলো। আমি টেবিলের ড্রয়ার খুলে একটি কাঁচি বের করলাম। তারপর খামের মাথা কেটে ফেললাম। ভেতরে 3-4 টুকরো কাগজ। সেক্রেটারির নোটপ্যাড থেকে ছেঁড়া কাগজ। কাগজের সঙ্গে ক্ষুদ্র একটি চিরকুটও আছে। ক্যারেন লিখেছে, প্রিয় হ্যারি, গত রাতে আবার স্বপ্নটি দেখেছি। আগের বারের চেয়ে অনেক বেশি পরিষ্কার ছিল এবারের স্বপ্ন। আমি প্রতিটি দৃশ্য মনে করার চেষ্টা করেছি। দুটো ব্যাপার আমার মনে খুব দাগ কেটেছে। উপকূল রেখার নির্দিষ্ট একটি আকার রয়েছে যার ছবি আমি এখানে এঁকে দিলাম। পালতোলা জাহাজের ছবিও এঁকেছি, সেই সঙ্গে পতাকার চিত্র, অন্তত যেটুকু আমার মনে ছিল। ভয়ের অনুভূতিটা এবার আগের বারের চেয়েও প্রবল। আর ওখান থেকে পালিয়ে যাওয়ার তাড়াটা ছিল সাংঘাতিক। আমি হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মাত্র আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি জানতে চাই এই ব্যাপারে কি ভাবছেন আপনি। আপনার বান্ধবী ক্যারেন ট্যান্ডি। কাগজের টুকরোগুলো বের করে চোখ বুলালাম। কাঁচা হাতের উপকূল মানচিত্রটি কিছুই ফোটেনি। স্রেফ হিজিবিজি একটা লেখা। তবে জাহাজের ছবিটি মন্দ আঁকেনি ক্যারেন। পতাকাও মোটামুটি পরিষ্কার বোঝা যাচ্ছে। লাইব্রেরিতে পালতোলা জাহাজ এবং পতাকার উপর বইপত্রের নিশ্চয়ই অভাব হবে না। সেক্ষেত্রে এ জাহাজ এবং পতাকা কোন দেশের তা বের করতে বেশি বেগ পেতে হবে না আশা করছি। তবে যদি এটা কাল্পনিক জাহাজ হয়ে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। কিছুক্ষণ বসে রইলাম, ভাবছি আমার বান্ধবী ক্যারেন ট্যান্ডির কথা। এক্ষুনি মন চাইছে লাইব্রেরিতে গিয়ে জাহাজের ওপর বই ঘাঁটাঘাঁটি করতে, কিন্তু 11:30 বাজে। একটু পরেই মিসেস হার্জ আসবেন, আমার আর এক পয়সাওয়ালা বৃদ্ধা মক্কেল। মিসেস হার্জের আগ্রহের বিষয় তার শতাধিক আত্মীয় স্বজনদের নিয়ে। এরা কখন কোন বিপদে তাকে ফেলে দেয় এ নিয়ে শঙ্কিত থাকেন বৃদ্ধা, কারণ এদের সবার নামে তিনি নিজের উইলে লিপিবদ্ধ করেছেন। আমার সঙ্গে প্রতিবার সেশন শেষে আইনজীবীর কাছে গিয়ে তার উত্তরাধিকারীদের ভাগ্য পরিবর্তন ঘটান। আর উইল বদলানোর কারণে হার্জের আইনজীবীকে প্রচুর টাকা দিতে হয় মিসেস হার্জকে। মিসেস হার্জের আইনজীবী এই কারণে আমার উপরে এতই তুষ্ট যে গত ক্রিসমাসে তিনি আমাকে ব্ল্যাক লেবেল জনি ওয়াকারের পুরো একটা বাক্স পাঠিয়ে দিয়েছেন। 5। কাঁটায় কাঁটায় 11:30টায় আমার দরজার ডোরবেল বাজলো। আমি জ্যাকেট খুলে ক্লজেটে রাখলাম। লম্বা সবুজ আলখাল্লাটি পরে নিলাম। মাথায় চাপালাম হ্যাট। তারপর চেহারায় রহস্যময় একটা অভিব্যক্তি ফুটিয়ে তুলে হার্জকে স্বাগত জানালাম। আসুন মিসেস হার্জ। সব রকম অতিভৌতিক বিষয়ের জন্য আজকে সকালটাই অতীব চমৎকার। মিসেস হার্জের বয়স কমপক্ষে 75। তার হাত জোড়া মুরগির ঠ্যাঙের মতো সরু সরু অসংখ্য বলিরেখা। চোখের চশমার পাওয়ার এত বেশি যে দেখলে মনে হয় গোল্ড ফিশের বাটিতে ঝিনুক সাঁতার কাটছে। লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলেন তিনি। তার গা থেকে ন্যাপথালিন আর ল্যাভেন্ডারের গন্ধ আসছে। নাক দিয়ে পি শব্দে দীর্ঘশ্বাস ফেলে আমার আর্মচেয়ারে ধপাস করে বসে পড়লেন তিনি। কেমন আছেন মিসেস হার্জ? হাত ঘষতে ঘষতে খুশি খুশি গলায় জিজ্ঞেস করলাম। আজকাল
কী ধরনের স্বপ্ন দেখছেন? নিশ্চুপ রইলেন বৃদ্ধা, একদমই কথা বলছেন না। আমি শ্রাগ করে ট্যারট কার্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কার্ড সাফল করার সময় গত রাতের শূন্য কার্ডটি দেখার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফাঁকা কার্ড তো দেখতে পেলাম না। কাল রাতে হয়তো আমার কোনো ভুল হয়েছিল। অতিরিক্ত ক্লান্তিতে চোখে ভুলও দেখতে পারি, ঠিক জানি না। যদিও অতীন্দ্রিয় বিষয় নিয়ে কাজ করবার আমার কিন্তু এ পর্যন্ত কোনো অলৌকিক ঘটনার সঙ্গে পরিচয় ঘটেনি। আমি কার্ডগুলো মেলে ধরলাম টেবিলে। মিসেস হার্জকে প্রশ্ন রেডি করতে বললাম। কার্ডগুলোকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন তিনি। আপনার ভাইপো স্ট্যানলির অনেকদিন কোনো খোঁজ খবর নেওয়া হয় না, বৃদ্ধাকে মনে করিয়ে দিলাম। ওই বাড়িতে কি ঘটছে না ঘটছে সে ব্যাপারে একটু উঁকি দেওয়া দরকার। আচ্ছা, আপনার সৎ বোন অ্যাগনেশেরই বা খবর কি? কিন্তু জবাব দিলেন না মিসেস হার্জ। আমার দিকে মুখ তুলে চাইলেন না পর্যন্ত। ঠায় তাকিয়ে আছেন ঘরের কোণায়, ডুবে যাচ্ছেন নিজের ভাবনায়। মিসেস হার্জ, সিধে হলাম আমি। মিসেস হার্জ, আপনার জন্য আমি কার্ড সাফল করেছি। আমি সামনে এসে ঝুঁকে দেখলাম বৃদ্ধাকে। মনে তো হচ্ছে সুস্থই, অন্তত নিঃশ্বাস নিচ্ছেন। ভবিষ্যৎ ব্যাখ্যা করছি এমন সময় আমার কোনো বুড়ি মক্কেল পটল তুলুক, এটা আমি মোটেই চাইব না। তাহলে আমার ব্যবসা লাটে উঠবে। মিসেস হার্জের হাড় জিরজিরে হাতখানা নিজের হাতে তুলে নিয়ে মৃদু গলায় প্রশ্ন করলাম, মিসেস হার্জ, আপনি ঠিক আছেন তো? আপনাকে এক গ্লাস ব্র্যান্ডি দিই? কোকের বোতলের মতো চশমার পেছনে তার চোখ জোড়া কেমন ভীতিকর ভঙ্গিতে তাকিয়ে আছে। চাউনিটা আমার দিকে, কিন্তু আমার দিকে দৃষ্টিটা আদৌ নেই। যেন আমাকে ভেদ করে তার চাউনি চলে গেছে আমার পেছনে। আমি পেছনে কেউ আছে কি না দেখার জন্য মুখ ঘুরিয়ে না তাকিয়ে আর পারলাম না। মিসেস হার্জ, আবার ডাকলাম আমি। আপনি কি বড়ি টড়ি কিছু খাবেন মিসেস হার্জ? আপনি কি কোনো ওষুধ এনেছেন সঙ্গে? আমার কথা শুনতে পাচ্ছেন? পাতলা শীষের মতো একটা শব্দ বেরিয়ে এলো বৃদ্ধার কুঞ্চিত দুই ঠোঁটের ফাঁক দিয়ে। মনে হলো উনি কিছু বলতে চাইছেন, কিন্তু পারছেন না। তেলের বাতিটা হঠাৎ দপদপ করে উঠল। পাগলের মতো নাচছে শিখা। মুখের ওপর ছায়া দুলছে বলে বোঝা যাচ্ছে না মিসেস হার্জের চেহারায় সত্যি কোনো বিচিত্র অভিব্যক্তি ফুটে উঠেছে কিনা। নিস্তেজ গলায় বললেন তিনি। মিসেস হার্জ, আমি চিৎকার করে উঠলাম, আমার সঙ্গে কি আপনি ফাজলামো শুরু করেছেন? বন্ধ করুন না সব। আপনার জন্য চিন্তা হচ্ছে আমার। এরকম করলে আমি কিন্তু অ্যাম্বুলেন্স ডাকবো। আমার কথা বুঝতে পারছেন মিসেস হার্জ? আবার ফিসফিস করলেন তিনি। তার হাত কাঁপছে। বড় এমারাল্ডের আংটিটি চেয়ারের হাতলে ধাক্কা খেয়ে ঠক ঠক আওয়াজ তুলছে। কোটরে ঘুরতে শুরু করেছে চক্ষু, হাঁ হয়ে গেছে মুখ, পিচ্ছিল জিভ বেরিয়ে পড়েছে। বিকট লাগছে দেখতে। ঠিক আছে, বুঝতে পারলাম আমি। এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকতে হবে। শুনুন, আমি ফোন করব। এই দেখুন, ডায়াল করছে। মিসেস হার্জ, রিং হচ্ছে। হঠাৎ দাঁড়িয়ে গেলেন বৃদ্ধা। হাত বাড়িয়ে লাঠি ধরতে চাইছেন। হাত ফসকে লাঠিটা নিচের মেঝেতে ঠক শব্দ তুলে পড়ে গেল। দাঁড়িয়ে দুলছেন মিসেস হার্জ। নাচের ভঙ্গিতে ঘুরতে লাগলেন কার্পেটের উপর। গানের সুরে কি যেন বলছেন আর নাচছেন। আমি ঠিক ঠাউর করতে পারলাম না। এদিকে অপারেটর ফোনে বলছে, বলুন, আপনাকে কি সাহায্য করতে পারি? আমি ফোন নামিয়ে রেখে এগোলাম নৃত্যরত বৃদ্ধার দিকে। আমি হাত বাড়িয়ে মহিলাকে ধরতে গেলাম। উনি খসখসে হাতের এক থাবড়া মেরে আমার হাত সরিয়ে দিলেন। উনি লাফাচ্ছেন, নাচছেন, আর সারাক্ষণ বিড়বিড় করে কী সব আউড়ে চলেছেন। এ বুড়িটাকে নিয়ে কি করব মাথায় কিছু ঢুকছিল না। একে নির্ঘাত মৃগী রোগে ধরেছে, কিন্তু কোনো মৃগী রোগীকে আমি কোশমিনকালেও এরকমভাবে নাচানাচি করতে তো দেখিনি।
ভু আবার শব্দ করলেন মিসেস হার্জ। আমি বৃদ্ধার নাচের তালে তাল মেলাবার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করলাম, বু মানে কি? মিসেস হার্জ, প্লিজ একটু শান্ত হয়ে বসুন, তারপর বলুন এসব হচ্ছেটা কি। বৃদ্ধা যেমন আকস্মিক শুরু করেছিলেন, তেমনই হঠাৎ করেই বন্ধ করে দিলেন নাচ। বোধ করি নাচানাচি করতে গিয়ে শরীরের শক্তি ফুরিয়ে গেছে। হাত বাড়ালেন কিছু একটা আঁকড়ে ধরে দাঁড়াতে। আমি তাকে ধরে আর্মচেয়ারে বসিয়ে দিলাম, তার পাশে হাঁটু মুড়ে বসলাম। মিসেস হার্জ, আমি আমার মক্কেলদের উপদেশ দিতে পছন্দ করি না, তবে আমার মনে হয় আপনার একটু ডাক্তার দেখানো উচিত। আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকালেন তিনি। আবার সেই কুৎসিত ভঙ্গিতে হাঁ হয়ে গেল মুখ। বাধ্য হয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। বু বুট বুট প্রবলভাবে কেঁপে উঠলেন তিনি। বুট বুট জিসাস, চেঁচিয়ে উঠলাম আমি। মিসেস হার্জ, একটু শান্ত হন প্লিজ। আমি এক্ষুনি আপনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। বসে থাকুন, একদম নড়াচড়া করবেন না। আমি সিধে হলাম। রিসিভার তুলে এমার্জেন্সির ফোন নাম্বারে ডায়াল করলাম। শুনুন, আমার এক্ষুনি একটি অ্যাম্বুলেন্স দরকার। আমার অফিসে এক বৃদ্ধা মহিলা বোধহয় ফিট হয়ে যাচ্ছেন, তাকে মৃগী রোগে ধরেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। যে অবস্থা দেখছি তাতে উনি মৃত্যুবরণও করতে পারেন। আমি আমার ঠিকানা ফোন নাম্বার দিলাম, তারপর ফিরলাম মিসেস হার্জের দিকে। তিনি এখন চুপচাপ বসে আছেন, কি যেন ভাবছেন। মিসেস হার্জ, ডাকলাম আমি। আমার দিকে ফিরলেন বৃদ্ধা, চোখের তারা স্থির, শক্ত মুখ, জলে ছলছল চোখ জোড়া, অপলক আমার দিকে তাকিয়ে। ডি বুট মেজন হের, বললেন তিনি। ডি বুট। মিসেস হার্জ, শুনুন, একদম চিন্তা করবেন না, অ্যাম্বুলেন্স রওনা হয়ে গেছে। আপনি শান্ত হয়ে বসুন। মিসেস হার্জ চেয়ারের হাতল ধরে খাড়া হলেন। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে বোধহয় অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে যেন বরফের ওপর দিয়ে হাঁটছেন। তারপর এক ঝটকায় শীত দ্বারা টান টান হয়ে গেল তার। শরীরের দুপাশে হাত দুটো ঝুলতে লাগলো। এমন ঋজু আর দৃঢ় ভঙ্গিতে দাঁড়াতে তো তাকে কোনোদিন দেখিনি। মিসেস হার্জ, আপনি বরং, আমার কথা কানে তুললেন না বৃদ্ধা। কার্পেটের ওপর দিয়ে সরসর করে এগিয়ে যেতে লাগলেন। এভাবে কখনো কাউকে হাঁটতে দেখিনি আমি। কি হলো ব্যাপারটা? বৃদ্ধার পা মেঝে ছুঁয়েছে কি ছোঁয়নি, অথচ প্রায় পিছলে যাবার ভঙ্গিতে এগিয়ে চলেছেন তিনি। প্রায় হাওয়ায় ভেসে দরজার কাছে পৌঁছে গেলেন মিসেস হার্জ। খুলে ফেলেন কপাট। আপনি একটু অপেক্ষা করলে ভালো হতো, দুর্বল গলায় বললাম আমি। সত্যি বলতে কি, মহিলার হাঁটার ভঙ্গি দেখে আমার রোম তো খাড়া হয়ে গেছে। ওকে কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার কথা উনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিংবা শুনলেও হয়তো আমল দিচ্ছেন না। ডিবোট, আবার শব্দটা উচ্চারণ করলেন তিনি ফ্যাস ফ্যাসে গলায়। তারপর দরজা থেকে প্রায় উড়ে চলেন করিডোরের অভিমুখে। আমিও ছুটলাম বৃদ্ধার পেছনে পেছনে। তারপর যে ঘটনা ঘটল তা কোনোদিন দেখব কল্পনাও করিনি। বৃদ্ধার দরজা দিয়ে বেরিয়ে গেছেন। আমি হাত বাড়িয়ে তাকে ধরতে গেছি, কিন্তু উনি আমার হাত ফসকে প্রায় হাওয়ায় ভেসে আলোকিত লম্বা করিডোর ধরে এগিয়ে চললেন, যেন ছুটছেন। কিন্তু উনি মোটেই দৌড়চ্ছিলেন না। একটা অদৃশ্য শক্তি তাকে হির হির করে টেনে নিয়ে যাচ্ছিল, কারণ বৃদ্ধার পা জোড়া মোটেই নাড়াচাড়া করছিল না। মিসেস হার্জ, চেঁচাতে চাইলাম আমি, কিন্তু কে যেন আমার গলা টিপে ধরলো। রা বেরুলো না। প্রচণ্ড ভয়ে কেঁপে উঠলাম, যেন মাঝরাতে জানলায় বিভৎস সাদা একটা মুখ উঁকে দিতে দেখছি।
করিডরের শেষ মাথায় সিঁড়ির গোড়ায় পৌঁছে গেলেন বৃদ্ধা। একবার শুধু ঘুরলেন আমার দিকে, যেন ইশারা করতে চাইছেন। হাত তুলে রেখেছেন, যেন আমার সাহায্য চাইবার চেয়ে কারোর সঙ্গে লড়াই করে তাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারপর সিঁড়ির নিচে অদৃশ্য হয়ে গেলেন। শুনতে পেলাম তার দুর্বল বুড়ো শরীরটা পড়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে। প্রতিটি ধাপের ডিগবাজি খেয়ে খেয়ে বিশ্রী একটা শব্দ তুলে তুলে তিনি গড়িয়ে পড়ে যাচ্ছেন নিচের দিকে। আমি ছুটে গেলাম করিডোরের মাথায়। করিডোরের দুপাশে আমার প্রতিবেশীদের অনেকেরই দরজা খুলে গেল। গোলমালের আওয়াজ শুনে গলা বাড়িয়ে দেখতে এসেছে তারা কি হয়েছে। আমি সিঁড়ির নিচে তাকালাম। ভাঙাচোরা একটা পুতুলের মতো ওখানে পড়ে আছেন মিসেস হার্জ। তার পা জোড়া বেঁকে রয়েছে অদ্ভুতভাবে। আমি কয়েক লাফে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। বৃদ্ধার কাঠের মতো হাত তুলে নারীর স্পন্দন টের পেতে চাইলাম। নেই, কোনো সাড়া নেই। মাথাটা তুলে ধরলাম। আঠালো রঙের লম্বা একটা রক্তের ধারা বেরিয়ে এলো মুখ থেকে। উনি ঠিক আছেন তো? সিঁড়ির মাথায় দাঁড়িয়ে প্রশ্ন করলেন আমার এক পড়শি। কি হয়েছে? উনি সিঁড়ি দিয়ে পা পিছলে পড়ে গেছেন, জবাব দিলাম আমি। 75 বয়স, হাঁটাচলা করাই দায় ছিল। মনে হচ্ছে মারা গেছেন। আমি অবশ্য হাসপাতালে আগেই খবর দিয়েছে। ওহ গড, মরা মানুষ আমি সহ্যই করতে পারি না। মহিলা কোকিয়ে উঠলেন। সিধে হলাম আমি। খাড়া হতে গিয়ে কিসের সঙ্গে যেন আটকে গেল পরনের সবুজ লম্বা গাউনটা। পরপর করে ছিঁড়ে গেল। ব্যাপারটা বিশ্বাস হতে চাইছে না। মনে হচ্ছে দুঃস্বপ্ন দেখছি। ঘুম ভাঙলেই দেখব সব স্বাভাবিক। ফিরোজা রঙের সিল্কের পায়জামা পরে শুয়ে আছে বিছানায়। মিসেস হার্জের দিকে তাকালাম। চুপসে যাওয়া একটা বেলুনের মতো দেখাচ্ছে লোল চামড়া সর্বস্ব হাড্ডিসার কাঠামোটাকে। আমার গলা দিয়ে বমি ঠেলে আসতে চাইল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল দ্য ম্যানিটোর প্রথম পর্ব। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যদি এরকমই গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার রয়েছে, যেখানে আমার চ্যানেলের নাম দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে হোম পেজ। হোম পেজে পাবেন আজ পর্যন্ত আমার সাজিয়ে রাখা সমস্ত গল্প প্লেলিস্টে। সেগুলো শুনুন। আর ম্যানিটোর দ্বিতীয় পর্ব শীঘ্রই আসছে। চোখ রাখুন, খোঁজ রাখুন আমার চ্যানেলে। নমস্কার।